প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এবং বন্ধুরা, আমি আসিফ বিন আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার আটলান্টা শহর থেকে। আজকে আমাদের এই গ্লোবালিস্ট পডকাস্টে আমার অতিথি হিসেবে আমার সাথে যুক্ত হয়েছেন ডক্টর জিয়াউদ্দিন হায়দার। এবং এই পডকাস্টটি আজকে পরিবেশন করা হচ্ছে গ্লোবালিস্ট পডকাস্ট এবং বাংলা আউটলুকের পক্ষ থেকে। আপনারা ইতোমধ্যেই জানেন যে গ্লোবালিস্ট পডকাস্ট আমার একটা ব্যক্তিগত উদ্যোগ এবং বাংলা আউটলুকের সাথে আমরা যৌথভাবে কাজ করছি বিএনপির ৩১ দফা এই বিষয়টির পলিসিগত আলাপ আলোচনা করবার জন্য। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে বিএনপির ৩১ দফা নিয়ে তাদের যে দাবিগুলো আছে সেগুলোর সাথে ক্রিটিক্যালি এঙ্গেজ হওয়া এবং সেগুলো জনগণের সামনে উপস্থাপন করা। এবং এই ক্ষেত্রে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএনপির ৩১ দফা, মানব সম্পদ উন্নয়ন ও স্বাস্থ্যনীতি। এবং এই ব্যাপারে আজকে আমরা কথা বলবো ডক্টর জিয়াউদ্দিন হায়দারের সাথে, যিনি সিনিয়র হেলথ অ্যান্ড নিউট্রিশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে। ইতোপূর্বে তিনি গবেষণা এবং মূল্যায়ন বিভাগের পরিচালক হিসেবে কাজ করেছেন বাংলাদেশের সবথেকে বড় এনজিও ব্র্যাকের সাথে। ডক্টর হায়দার, আপনাকে স্বাগত আমার এই পডকাস্টে। অনেক ধন্যবাদ আসিফ, আজকে আমাকে ইনভাইট করার জন্য। ডক্টর হায়দার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, আপনি নিজে স্বাস্থ্য বিভাগ এবং নিউট্রিশন এই জিনিসগুলো নিয়ে কাজ করেছেন দীর্ঘ একটা সময়। বাংলাদেশের স্বাস্থ্য খাতে আপনার মতে উন্নয়নের মৌলিক সমস্যাগুলো কি কি? অনেক ধন্যবাদ। আমি স্বাস্থ্য খাতে যাওয়ার আগে আমি একটু কথা বলতে চাই মানব সম্পদ যে উন্নয়ন এবং মানব সম্পদ উন্নয়নের সূচক এইটা নিয়ে, কারণ স্বাস্থ্যকে আমি দেখি একটু ব্রডার পার্সপেক্টিভ। আমাদের দেশে এটাকে আমরা বলি HCI, হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স। এই ইন্ডেক্সটা দিয়ে আমরা সাধারণত বুঝি যে একটা দেশের মানব সম্পদের কতটুকু পটেনশিয়াল এবং সেই পটেনশিয়াল অনুযায়ী পটেনশিয়ালের বিপরীতে কতটুকু অ্যাচিভ করছে। তো এইটার একটা নিউমারিক সূচক আছে। নিউমারিক সূচক দিয়ে যদি আমি বাংলাদেশকে দেখি, এখন বাংলাদেশের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স হলো 0.47। তার অর্থ আমাদের যে টোটাল পটেনশিয়াল, আমাদের হিউম্যান পটেনশিয়াল, তার মাত্র 47% আমরা রিয়ালাইজ করতে পারছি। বাকিটা আমরা বাকি বেনিফিটটা আমরা পাচ্ছি না। তো আমাদের দর্শকরা হয়তো জানতে চেতে পারে যে আমাদের আশেপাশের দেশের তুলনায় আমাদের অবস্থানটা কোথায়। তো আমি যদি দেখি যে আমাদের গ্লোবাল যেটা আমাদের অ্যাভারেজ হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স, গ্লোবাল অ্যাভারেজটা হলো 0.57। সো গ্লোবাল অ্যাভারেজটা আমাদের সাথে 0.10 পার্সেন্টেজ পয়েন্ট উপরে। আর সাউথ এশিয়ার পার্সপেক্টিভে আমাদের চেয়ে নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপস, এই 4টা কান্ট্রি আমাদের চেয়ে উপরে, বেশ উপরে হিউম্যান ক্যাপিটালের দিক থেকে। ইন্ডিয়া, যদি ইন্ডিয়া তো একটা অনেক বড় কান্ট্রি, ওদের অ্যাভারেজ ফিগারটা আমাদের মতো একই লেভেলে আমরা আছি, বাট ইন্ডিয়াতে কিছু কিছু জায়গা আছে, স্টেট আছে যেখানে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স অনেক বেশি, যেমন সাউথ ইন্ডিয়া। পাকিস্তান আর আফগানিস্তান আমাদের চেয়ে নিচে। আফগানিস্তান তো যুদ্ধ বিধ্বস্ত, ওদের হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্স মনে হয় 0.36 বা 0.37। ওরা ওদের অগ্রগতি বেশ ভালোই হচ্ছে গত কয়েক বছরে। তো এইটা আমি এই জন্যই বললাম যে হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সটা আমরা যখন মেজার করি, আমরা প্রধানত 3টা বিষয় আমরা ধর্তব্যে আনি। একটা হলো স্বাস্থ্য। এই স্বাস্থ্যের মধ্যে আমরা দেখি যে 5 বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার সার্ভাইভাল রেট কত, এইটা একটা। আর 5 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের স্ট্যান্ডিং রেট কত। স্ট্যান্ডিং হলো একটা পুষ্টির সূচক, যেটা দিয়ে আমরা মাপি যে বয়সের তুলনায় বাচ্চাটা কতটুকু লম্বা। কিন্তু তার সাথে ইম্পর্টেন্ট, বাচ্চার স্ট্যান্ডিং ইজ এন ইন্ডিকেটর অফ বাচ্চার যে ব্রেইন ডেভেলপমেন্ট। বাচ্চার ব্রেইনটা কতটুকু ডেভেলপ, সে তার লার্নিং পটেনশিয়াল কতটুকু হবে, সে তার কতটুকু স্কিলস সে ডেভেলপ করতে পারবে এবং সে কতটা প্রোডাক্টিভ হবে। এটা হলো হেলথের। এডুকেশনের সূচকগুলো আমরা ইউজ করি হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের জন্য, সেটা হলো ইয়ার্স অফ স্কুলিং। স্কুল এই যে একটা বাচ্চার ইয়ার্স অফ স্কুলিং এটার মধ্যে নেওয়া হয়। তো এই এডুকেশন, হেলথ এবং নিউট্রিশন, এই 3টা দিয়ে আমরা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সকে আমরা সাজাই। তো স্বাস্থ্যর আগে কথা বলার আগে আমি এই জন্য একটু HCI বা হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সটা বলে নিলাম যে আমাদের ওভারঅল হিউম্যান ক্যাপিটাল ইন্ডেক্সের অবস্থা খারাপ।
আমাদের স্বাস্থ্য এবং শিক্ষা, এই দুইটার জন্য আমাদের মোটামুটি একটা জাতীয় কাঠামো আছে, কিন্তু এই কাঠামো সাংঘাতিক দুর্বল, এই কাঠামো সাংঘাতিকভাবে ইনএফিসিয়েন্ট। সেটা আমরা পরবর্তীতে আমরা যে আলোচনায় যাই আমরা কথা বলতে পারবো। আর পুষ্টির যে ব্যাপারটা আমি বললাম যে স্ট্যান্টিং প্রিভেনশনের জন্য বা স্ট্যান্টিংকে একটা টলারেবল লিমিটে রাখার জন্য যে একটা ন্যাশনাল ফ্রেমওয়ার্ক দরকার, আমাদের আসলে ইনস্টিটিউশনাল ব্রডার ফ্রেমওয়ার্কটি এখানে অ্যাবসেন্ট বাংলাদেশ। হ্যাঁ, বাংলাদেশে পুষ্টি নিয়ে অনেকেই অনেক কাজ করছেন, হ্যাঁ, অনেক বছর ধরে, হ্যাঁ, কিন্তু এটা ভীষণ স্পোরাডিক কাজ করছেন, কাজগুলো খুব ফ্র্যাগমেন্টেড। হ্যাঁ, কাজগুলো মূলত স্বাস্থ্য খাতের বা স্বাস্থ্য সেক্টরের অধীনে কাজগুলো হচ্ছে, যদিও স্ট্যান্ডিং এর জন্য কাজ করতে হলে পরে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, সোশ্যাল প্রোটেকশন এবং সর্বোপরি হ্যাঁ, ওয়াটার, হাইজিন, স্যানিটেশন, এই সব 5টা সেক্টরকে একসাথে কাজ করতে হবে। তারা কাজ করতে না পারলে দেশের যে হাই স্ট্যান্ডিং রেট, আমাদের এখন প্রতি 4টা বাচ্চার মধ্যে, আন্ডার 5 বাচ্চার মধ্যে একটা বাচ্চা স্ট্যান্ডিং। হ্যাঁ, সো এই স্ট্যান্ডিং রেটকে কমিয়ে আনার কোনো আসলে তেমন কোনো পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। আমি আপনার সাথে একমত যে আমাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স এবং সেইখানে আমাদের পিছিয়ে পড়ার একটা বড় ব্যাপার রয়েছে। এবং আমি যখন এই ইন্টারভিউর জন্য, এই পডকাস্টের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, আমি একটা ডেটা দেখছিলাম, সেখানে দেখছিলাম যে 2023 সালে বাংলাদেশে 5 থেকে 24 বছর মানুষের যে সংখ্যা, এটা প্রায় 6,43,00,000। এর মধ্যে 2,57,00,000 মানুষ শিক্ষা প্রতিষ্ঠানের আসে নাই, শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রয়েছে। মানে এটা কিন্তু একটা বড় ইন্ডিকেটর যে কেন আমাদের এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে আমরা এতটা পিছিয়ে থাকছি, কারণ এটার সাথে তো শিক্ষারও একটা সরাসরি সম্পর্ক রয়েছে। আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি স্বাস্থ্য খাতটাকে শুধুমাত্র মানে স্বাস্থ্য খাতের গণ্ডির মধ্যে দেখছেন না, এটাকে আপনি হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের প্রেক্ষাপট থেকে দেখছেন। তো সেটাকে মাথায় রেখে আমি আমার পুরনো প্রশ্নটা আবার আপনাকে করতে চাচ্ছি। মানে এখন আপনি যেটা দেখছেন, আপনার যে গবেষণা, আপনার যে কাজকর্ম, সেখান থেকে আপনার কি মনে হয় যে আপনার মতে বাংলাদেশের স্বাস্থ্য খাতের যদি আমরা সমস্যা আইডেন্টিফাই করি, মেজর যদি 3টা সমস্যা আপনি বলতেন? প্রথমে আমি বলবো যে আমাদের আমাদের স্বাস্থ্য খাতের 3টা বেসিক পিলার। হ্যাঁ, প্রথম পিলারটা হলো প্রাইমারি হেলথ কেয়ার। সো প্রাইমারি হেলথ কেয়ারে বাংলাদেশের কিন্তু বেশ সাফল্য আছে। হ্যাঁ, এবং এই সাফল্যের অনেক কারণ আছে, এবং যেহেতু আমি ব্র্যাকে কাজ করেছি, আমাদের এই ব্যাপারে অনেকগুলো স্টাডিও আছে গ্লোবালি এবং বাংলাদেশে আছে, যে এখানে জিও এনজিও যে পার্টনারশিপ, হ্যাঁ, বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই, হ্যাঁ, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে আপনার প্রাইমারি হেলথ কেয়ারের যে সাকসেস, ফ্যামিলি প্ল্যানিং, মাতৃ মৃত্যু হার কমানো, শিশু মৃত্যু হার কমানো, হ্যাঁ, এগুলোর জন্য এনজিও গুলোর সাথে সরকারের একটা পার্টনারশিপ খুব এফেক্টিভ ভূমিকা পালন করেছে। দ্বিতীয় পিলার হলো আমরা বলি যে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস। হ্যাঁ, এমার্জেন্সি মেডিকেল সার্ভিস নিয়ে আমি সপ্তাহ 2 বা সপ্তাহ 3 আগে চ্যানেল 24 কথা বলেছিলাম। সেখানে আমি বলেছি যে আমাদের দেশে ওই অর্থে, আবিধানিক অর্থে আমাদের দেশে আসলে এমার্জেন্সি মেডিকেল সার্ভিস সিস্টেম নাই। আমাদের যেটা আছে সেটা হলো বিভিন্ন হাসপাতালে এমার্জেন্সি একটা বিভাগ বা ওয়ার্ড আছে, যদিও সেটা খুবই নেগলেক্টেড, কিন্তু প্রি মেডিকেল যে হসপিটাল সার্ভিস একটা এমার্জেন্সি হলে পারে সেটা আমাদের দেশে আসলে এক্সিস্টই করে না। হ্যাঁ, খুব স্পোরাডিক ভাবে হচ্ছে। তৃতীয় যে পিলার সেটা হলো আমরা বলি সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার। হ্যাঁ, সেকেন্ডারি এবং টার্সিয়ারি কেয়ার দিকে যদি আমরা তাকাই, আমরা আরো পরে আমরা বেশি এ নিয়ে কথা বলতে পারবো। এখানে আমাদের সবচাইতে বড় গ্যাপ। কোভিডের সময় আমরা আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে অনেক আলাপ করেছি। আমরা দেখেছি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কতটা ভঙ্গুর। হ্যাঁ, কোভিডের সময় পৃথিবীব্যাপী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছিল, কিন্তু আমাদের মতো দেশে এই ব্যবস্থাটা একেবারেই ভেঙে পড়েছিল, এবং তার জন্য কোভিডে যত মানুষ মারা গিয়েছে তার সাথে অনেক বেশি মানুষ মারা গিয়েছে অন্যান্য রোগে। হ্যাঁ, তারা যেমন স্ট্রোক বা অন্যান্য রোগ যেগুলোতে এমার্জেন্সি অ্যাটেনশন দরকার, হ্যাঁ, কিন্তু হেলথ সিস্টেম ব্রেকেজের ফলে সেই অ্যাটেনশন গুলো তারা পায়নি, এই জন্য তারা মারা গিয়েছে। তা আমাদের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা যদি আমরা দেখি, আমি এটাকে মোটা দাগে 3টা সমস্যা আমি বলবো। একটা বলবো যে আমাদের মেডিকেল এডুকেশন নিয়ে আমাদের একটা বড় সমস্যা আছে। হ্যাঁ, আমাদের যে প্রি সার্ভিস মেডিকেল এডুকেশন যেটা বলে, ডাক্তারদের শিক্ষা, নার্সদের শিক্ষা, প্যারামেডিক্সদের শিক্ষা, হ্যাঁ, এই শিক্ষা আমাদের খুবই সনাতনী অবস্থায় আছে এবং এখানে আমাদের অনেক দুর্বলতা আছে।
হ্যাঁ, এগুলো নিয়ে আমরা কথা বলতে পারবো। দ্বিতীয় যে সমস্যা আমাদের স্বাস্থ্য ব্যবস্থায়, সেটা হলো আমি বলবো আমাদের ইনফ্রাস্ট্রাকচার আমাদের যেটা আছে, হ্যাঁ, সেটা পর্যাপ্ত না। হ্যাঁ, অপর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, হসপিটালগুলো মান ভালো না, হ্যাঁ, তাদের অনেক ইকুইপমেন্টের অভাব আছে, তাদের ফিজিক্যাল স্পেসের অভাব আছে, হ্যাঁ, এগুলো সমস্যা আছে। আর তৃতীয় যেটা বলবো, এবং সেটা আসলে প্রথমে আমার বলা উচিত ছিল, যে স্বাস্থ্য ব্যবস্থায় যে অব্যবস্থাপনা, ইনএফিসিয়েন্সি, হ্যাঁ, এবং করাপশন, হ্যাঁ, এবং আমাদের গত 15 বছরে যে স্বৈরাচারী যে সরকার ছিল, তাদের যে এক কেন্দ্রিক, হ্যাঁ, যে শাসন ব্যবস্থা ছিল, সেটার অধীনে যে স্বাস্থ্য ব্যবস্থা সব অন্যান্য সব ব্যবস্থায় যে করাপশন, এই করাপশনটা আমি বলবো যে আমাদের সুস্বাস্থ্য ডেলিভার করার জন্য একটা প্রধান অন্তরায় আমাদের দেশের। আমি এই ক্ষেত্রে আপনার সাথে একমত যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা অন্যতম বড় সমস্যা হচ্ছে অদক্ষতা। এটার একটা কাছাকাছি এক্সাম্পল আমরা দিতে পারি যে ইন জেনারেল আমাদের জিডিপির মোটামুটি 5%-এর মতন স্বাস্থ্য খাতে ব্যয় করা হয়। কিন্তু আমরা যখন বছর শেষে গিয়ে দেখি যে কতটুকু প্রকল্প বাস্তবায়ন হয়েছে, তখন আমরা দেখি যে 2 থেকে 2.5%-এর বেশি টাকা খরচ হয় নাই। মানে এবং এই যে বাকি টাকাটা ফেরত যাচ্ছে, তার একটা অন্যতম কারণ হচ্ছে যাদের এটা খরচ করার দায়িত্ব প্রপারভাবে ম্যানেজ করা, তারা অত্যন্ত অদক্ষ। এবং আপনি আরেকটা যে পয়েন্টটা বলেছেন যে আমাদের প্রাথমিক স্বাস্থ্য সেবা এইটা সাকসেসফুলি কাজ করেছে, তার একটা কিন্তু বড় এক্সাম্পল হচ্ছে যে আমরা যদি আমাদের গড় আয়ুর দিকে তাকাই, 1971 সালে স্বাধীনতার পরপর আমাদের গড় আয়ু ছিল 46 বছর। এখন অর্থাৎ 2024-এ এসে আমাদের দেশের মানুষের গড় আয়ু মোটামুটি 70 সালে ছিল 52, আমাদের গড় আয়ু 1970 সালে ছিল 52 বছর। আচ্ছা হ্যাঁ, ওইটা এখন হয়েছে 72 থেকে 73 বাহাত্তর বছর 72.3 মাস। সো এইটা মোটামুটি আমাদেরকে স্পষ্ট করে বলে যে ওকে আমাদের মানুষের বেঁচে থাকার যে বয়স এইটা বেড়েছে। কিন্তু আপনি যে পয়েন্টটা উল্লেখ করেছেন, অর্থাৎ আমাদের যে ইমার্জেন্সি সেবা, তারপর অন্যান্য সেবা, এই সেবাগুলোর যে ভঙ্গুর অবস্থা, দুর্নীতি, সেগুলো আসলে আমাদের স্বাস্থ্য খাতকে কুরে কুরে খাচ্ছে। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সামনে আমরা আশা করছি যে একটা নির্বাচন হবে যখনই হোক, এবং সেইটাকে সামনে রেখে আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা নানা ধরনের প্রস্তাবনা নিয়ে সামনে আসছেন। আহ, এবং রাজনৈতিক দলের কাছে আমাদের একটা বড় প্রশ্ন নাগরিক হিসেবে থাকে, সেটা হচ্ছে তারা আসলে স্বাস্থ্য নিয়ে কি ভাবছে। এবং সেই প্রশ্নটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপি যখন তার 31 দফা দিল, সেই 31 দফার 26তম দফায় তারা স্বাস্থ্য নিয়ে কথা বলছে, এবং সেখানে তারা বলেছে সবার জন্য স্বাস্থ্য, সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা, নারী ও পুরুষ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা, তারপরে হচ্ছে সংক্রামক এবং অসংক্রামক রোগের চিকিৎসা নিশ্চিত, শিক্ষা এবং গবেষণা নিশ্চিত করা, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছে। আপনি নিজে একজন পলিসি এক্সপার্ট, আপনি দীর্ঘদিন ওয়ার্ল্ড ব্যাংকের সাথে কাজ করেছেন, আপনি কম্বোডিয়ার মেডিকেল হেলথ শিক্ষা সংস্কারের ক্ষেত্রেও জড়িত ছিলেন। আপনার এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা, সেখান থেকে আসলে এটা আমাদের খুব জরুরি যে এই রাজনৈতিক দলগুলোর এই প্রতিশ্রুতিকে আমরা কতটুকু ক্রিটিক্যালি দেখব, মানে এটার সাফল্য কতটুকু হতে পারে, এটার রিস্ক কোথায় আছে। তো সেই ভাবনা থেকে আমার আপনার কাছে একটা প্রশ্ন। বিএনপি স্বাস্থ্য খাতে তারা একটা মডেলের কথা বলেছে, তারা বলেছে যে এনএইচএস মডেল। ডক্টর হায়দার, আপনার কাছে আমার প্রশ্ন, বাংলাদেশের প্রেক্ষিতে এই এনএইচএস মডেল বাস্তবায়ন করা কতটুকু প্র্যাকটিক্যাল হবে? আপনি এটার ক্ষেত্রে সুবিধা কোথায় দেখছেন, চ্যালেঞ্জ কোথায় দেখছেন? এনএইচএস মডেলে যাওয়ার আগে আমি এটার সাথে রিলেভেন্ট আমি আর একটা কনটেক্সট আমি দর্শকদের জন্য বলতে চাই। সেটা হলো বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় আহ, আপনি বলেছেন এখানে জিডিপির 5% বরাদ্দ হয়। আসলে 5% বরাদ্দ হয় না, এখানে বরাদ্দ হয় আমার মনে হয় যে 3 to 4%। হ্যাঁ, কারণ 5% ছিল আমাদের লক্ষ্য। হ্যাঁ, কিন্তু আসলে বরাদ্দটা হয় বা হয় জিডিপির 3% মতো। এবং এই প্রকল্প বাস্তবায়নের হার তার চেয়েও কম। তার মানে আসলে স্বাস্থ্য খাতে যে টাকাটা যাচ্ছে সেটা অনেক অনেক কম। আমার কাছে এই মুহূর্তে এক্সাক্ট ফিগারটা নাই। এবং এই বরাদ্দটা কিন্তু পৃথিবীর মধ্যে বা প্রশান্ত এই যে এশিয়া প্যাসিফিক রিজিয়নে, আমাদের এই যে এই রিজিয়নে কিন্তু এটা সবচেয়ে কম। সব এর থেকে চেয়ে কম কম। বরাদ্দ আর কোন দেশের নাই। আর দ্বিতীয় যে ব্যাপারটা, সেটা হলো আমরা বলি আউট অফ পকেট এক্সপেন্ডিচার। হ্যাঁ, যে আমাদের রোগ অসুখ বিসুখ হলে যে আমরা টাকাটা খরচ করি, তার 74 to 75%, হ্যাঁ, টাকাটা যায় যে রোগী বা তার পরিবার, তার পকেট থেকে। এবং এর ফলে যেটা হয়, আমরা বলি ক্যাটাস্ট্রফিক
হ্যাঁ, হেলথ এক্সপেন্ডিচার। হ্যাঁ, আমাদের দেশে প্রতি বছর 4 থেকে 5% পরিবার এক্সট্রিম পভার্টির মধ্যে আটকে যায় এই ক্যাটাস্ট্রফিক হেলথ এক্সপেন্ডিচারের জন্য। হ্যাঁ, হয়তো পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, তার স্ট্রোক হলো, হ্যাঁ, সে আর কর্মক্ষম থাকলে ডিজেবল হয়ে গেল, এই এই পরিবারটা কিন্তু তখন এক্সট্রিম পভার্টির মধ্যে চলে যায়। কোভিডের সময় আমরা দেখেছি যে স্বাস্থ্য ব্যবস্থা যখন কলাপস করে তখন আসলে দেশের ওভারঅল ইকোনমিও কলাপস করে। একইভাবে পরিবারেও যখন একজন যে উপার্জনক্ষম ব্যক্তি তার স্বাস্থ্য কলাপস করে তখন পরিবারটা এক্সট্রিম পভার্টির মধ্যে চলে যায়। তো বিএনপি যে 31টা পয়েন্ট রাষ্ট্র সংস্কারের জন্য বলছে, আমি এটা দেখে আমি ব্যক্তিগতভাবে সাংঘাতিক অনুপ্রাণিত এই কারণে, এই জুলাই যে বিপ্লব অভ্যুত্থানটা হলো, হ্যাঁ, যার ফলে শেখ হাসিনাকে দেশ থেকে পালাতে হলো, এই অভ্যুত্থান একটা স্পষ্ট মেসেজ কিন্তু আমাদের সবাইকে দিয়েছে। সেটা হলো আমাদের যে ইয়াং জেনারেশন, যারা জেন জি বলি আমরা, বা জেনারেশন আলফা, হ্যাঁ, তাদের যে ডিজিটাইজেশন, হ্যাঁ, তাদের অ্যাক্সেস টু ডিজিটাল টেকনোলজি, হ্যাঁ, অ্যাক্সেস টু নলেজ, হ্যাঁ, এইটা কিন্তু আমরা আমাদের বয়সে, আমাদের জেনারেশন যারা আছি, আমরা অনেক সময় অনুধাবন করতে পারি না যে আমাদের সন্তানরা, তারা কিন্তু পৃথিবী সম্পর্কে খবর রাখে। হ্যাঁ, এবং এই সন্তানদের কাছে যদি আমরা এনগেজ হতে চাই, তাহলে পরে আমাদেরকে কিন্তু এই নলেজ এজেন্ডাকে সাংঘাতিক প্রাধান্য দিতে হবে। এবং ভেরি রাইটফুলি আমার মনে হয় যে খুব টাইমলি এই সিদ্ধান্তটা বিএনপি, এবং আমি বলবো শুধু বিএনপি না, স্বৈরতন্ত্র বিরোধী যে শক্তিগুলো ছিল, যারা গণতন্ত্র চায় এই দেশে, তারা সবাই মিলিয়ে এই 31টা যে রাষ্ট্র সংস্কারের পয়েন্ট, তারা 31টা পয়েন্টকে অ্যাগ্রি করেছে। এবং সেখানে হিউম্যান ডেভেলপমেন্ট ইন জেনারেল এটাকে কিন্তু খুব গুরুত্ব দেওয়া হয়েছে, এবং সেই গুরুত্বর মধ্যেই স্বাস্থ্য অন্যতম। তবে একটা কনটেক্সট সেট করলাম। এখন আসি আমি এনএইচএস প্রসঙ্গে। এনএইচএসটা আপনি বলেছেন যে এটা ইউনাইটেড কিংডম, ইউকেতে এটা হলো ন্যাশনাল হেলথ সার্ভিসেস, এটা পাবলিকলি ফান্ডেড। হ্যাঁ, এই টাকাটা সরকার থেকে আসে একটা পোর্শন, আর একটা পোর্শন আসে ইন্স্যুরেন্স পেমেন্ট থেকে। হ্যাঁ, থেকে এটা চলে। এনএইচএসটা মূলত একটা ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক, হ্যাঁ, ন্যাশন ওয়াইড নেটওয়ার্ক, হ্যাঁ, যার মাধ্যমে হেলথ সার্ভিস ডেলিভার করা হয়। এটা শুরু হয় একটা জিপির মাধ্যমে। হ্যাঁ, এন্ট্রি পয়েন্ট হলো জেনারেল প্র্যাকটিশনার, এবং একটা জেনারেল প্র্যাকটিশনারের একটা নিজস্ব ক্যাচমেন্ট এরিয়া আছে। হ্যাঁ, সো আমার যদি কোনো অসুস্থতা হয়, আমি যদি আজকে যে কোনো অসুস্থতা ভুগি, আমার প্রথমেই যেটা করতে হবে, আমাকে ওই জিপির কাছে যেতে হবে। আমার ক্যাচমেন্ট এরিয়াতে যে জিপি আছে, অ্যাসাইন জিপি, সেখানে যেতে হবে। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা হয় ইন কন্ট্রারি, অনেক সময় অনেক সামান্য রোগ নিয়েও আমরা, হয়তো সামান্য জ্বর হয়েছে বা একটা নর্মাল প্রেগনেন্সি, হ্যাঁ, যার সামর্থ্য আছে, আর্থিক সামর্থ্য আছে, তারা চেষ্টা করে দেশের সবচেয়ে ভালো স্পেশালিস্টের কাছে যাওয়ার জন্য। এতে কিন্তু সাংঘাতিকভাবে এফিসিয়েন্সি লস হয়। এখানে আমার টাকাও বেশি খরচ হলো, আর আমি যার কাছে গেলাম, হ্যাঁ, উনি অত্যন্ত হয়তো দেশের একজন খুব স্বনামধন্য স্পেশালিস্ট, তার সময়টা আমি নষ্ট করলাম। হ্যাঁ, কিন্তু এনএইচএস এর মধ্যে এই এফিসিয়েন্সি লসটাকে ঠেকানোর জন্য যে কোনো অসুখ নিয়ে আপনাকে প্রথমে ওই জেনারেল প্র্যাকটিশনার যেতে হবে, এবং সেই জেনারেল প্র্যাকটিশনার আপনাকে দেখবে, হ্যাঁ, আপনার ডায়াগনোসিস করবে। উনি যদি মনে করেন যে উনি ওনার লেভেলেই আপনার ট্রিটমেন্ট করতে পারবেন, উনি সেটা করবেন। উনি যদি না পারেন, উনি আপনার রোগের যে ধরন এটা দেখে উনি একটা নির্দিষ্ট জায়গায় আপনাকে রেফার করবে। কিন্তু সবচেয়ে বড় কথা, রেফার যে করলো, আপনি যে জিপির কাছে যে মুহূর্তে গেলেন, আপনি কিন্তু এনএইচএস সিস্টেমের মধ্যে ঢুকে গেলেন। হ্যাঁ, এরপরে আপনি কোথায় যাবেন, আপনি কি ওষুধ খাবেন, হ্যাঁ, আপনি কতদিন ট্রিটমেন্ট চলবে, হ্যাঁ, এটা কিন্তু সিস্টেম আপনাকে এটা ডিকটেট করবে। হ্যাঁ, এখানে আপনি অনেকটা সেফ ভাবে আপনি, হ্যাঁ, অন্য কোনো চিন্তা না করেই আপনি ওখানে যাচ্ছেন, এবং আপনার কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। পুরো টাকা পয়সা দেওয়ার দায়িত্ব হলো সরকারের। যদিও এনএইচএস এর অনেক চ্যালেঞ্জ আছে, যেমন ইদানিং আমি শুনেছি যে ওদের ফান্ডিং চ্যালেঞ্জ আছে, কারণ এখানে যেভাবে ওনারা রেভিনিউ জেনারেশনের কথা ভাবছিলেন থ্রু ইন্স্যুরেন্স পেমেন্ট, ওখানে একটু ঘাটতি হচ্ছে। কিন্তু এসব চ্যালেঞ্জ থাকার পরেও আমার মনে হয় যে এনএইচএস উইল গো থ্রু ফার্দার রিফাইনমেন্ট প্রসেস, হ্যাঁ, যেটার মাধ্যমে এই চ্যালেঞ্জগুলোকে তারা হয়তো অ্যাড্রেস করতে পারবে। তো আমাদের বাংলাদেশে এরকম একটা সিস্টেম, সফিস্টিকেটেড সিস্টেম হয়তো আমি একদিনেই করতে পারবো না, কিন্তু বিএনপি তার
দফার মধ্যে যে 26 নাম্বার যে পয়েন্টটা স্বাস্থ্যের উপরে, ওখানে এনএইচএস এর কথা স্পেসিফিকভাবে মেনশন করা আছে। এবং আমরা প্রথম দিন থেকে যদি চেষ্টা করি যে কিভাবে আমরা আমাদের সব ডাক্তারদেরকে যারা প্রাইভেট প্র্যাকটিস করেন, হ্যাঁ, এবং তাদেরকে আমরা কিভাবে হেলথ সিস্টেমের সাথে কানেক্ট করতে পারি, কারণ ওরা এই মুহূর্তে কানেক্টেড না, সবাই আইসোলেটেড ভাবে প্র্যাকটিস করছেন। প্রাইভেট হসপিটাল বা প্রাইভেট ক্লিনিকগুলো আইসোলেটেড ভাবে তারা রোগীকে সেবা দিচ্ছে। কিন্তু এগুলো যদি আমরা একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ, এইটা একটা। আর দ্বিতীয়ত আমাকে দেখতে হবে যে এরকম একটা সিস্টেমকে আমরা কিভাবে ফাইন্যান্স করবো। হ্যাঁ, আনফর্চুনেটলি আমাদের দেশে যদিও সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স একটা দুইটা পাইলট প্রজেক্ট আমাদের দেশে হয়েছে বিদেশিদের অর্থ সহায়তায়, এটা আসলে কখনই সরকার খুব সিরিয়াসলি নেয় নাই। কারণ অতীতের বিশেষ গত 15 বছরে সরকার স্বাস্থ্যের উপর তেমন গুরুত্বই দেয় নাই। হ্যাঁ, স্বাস্থ্যকে আমরা এই সিস্টেমকে আমরা কিভাবে মোর রেজিলিয়েন্ট করব, হ্যাঁ, এবং আরেকটা প্যান্ডেমিক বা আরেকটা বিপর্যয় আসার আগে আমরা নিজেদেরকে কিভাবে ঢেলে সাজাবো, এই উদ্যোগ আসলে আমাদের এই গত 15 বছর সরকার নেয় নাই। কিন্তু 31 দফা কমিটমেন্টের মধ্যে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে বিএনপির মধ্যে একটা বড় রাজনৈতিক দল যার সম্ভাব্যতা আছে যে পরবর্তী সরকার ফর্ম করবে, হ্যাঁ, তারা এখনই এটা নিয়ে চিন্তা ভাবনা করছেন। এবং ওনারা, আমার মনে হয় যে হেলথ প্রফেশনের সাথে যারা যুক্ত আছেন, হ্যাঁ, তাদের সাথে ওনারা এটা নিয়ে আলোচনা করছেন। সুতরাং যখনই ওনারা যদি দেশ চালানোর দায়িত্ব পান, হ্যাঁ, প্রথম দিন থেকেই এই জরুরি খাতকে ঢেলে সাজানোর জন্য যা যা করা দরকার সেগুলো ওনারা করতে পারেন, হ্যাঁ, সেই আয়োজনটা এখন আমার মনে হয় ভালোই হচ্ছে। ধন্যবাদ ডক্টর হায়দার। আপনি চমৎকারভাবেই ব্যাখ্যা করেছেন যে এনএইচএস যে মডেলটা সেটা কিভাবে কাজ করে এবং আমাদের ক্ষেত্রে এটার সুবিধা কি হতে পারে, চ্যালেঞ্জ কি হতে পারে। আপনার কাছে এবার আমি একটু জানতে চাইবো, এবং যে জিনিসটা আসলে আমি নিজেও বাংলাদেশে দেখেছি, যে বাংলাদেশে ওষুধের দাম সম্ভবত কম্পারেটিভলি তার যে প্রতিবেশী দেশগুলোর কথাও যদি আমরা চিন্তা করি, অনেক বেশি। এবং আমরা একটা জিনিস খেয়াল করি যে এখানে বাংলাদেশে বিদেশি কোম্পানিকে উৎপাদন এবং বিপণনের খুব একটা সুযোগ দেওয়া হয় না। এর একটা কারণও রয়েছে যে দেশি কোম্পানিগুলো যাতে ফাংশন করতে পারে, তারা যাতে তাদের ব্যবসাটা করতে পারে, কিন্তু এর ফলে আবার ওই যে কম্পিটিশনটা হচ্ছে না। আপনার কি মনে হয় যে বিএনপি, যদিও এটা বিএনপি স্পেসিফিকভাবে তার দফাতে উল্লেখ করেনি, কিন্তু যেহেতু এটা আমরা স্বাস্থ্য খাতের সংস্কারের কথা বলছি, সেখানে তাদের এরকম একটু ভেবেচিন্তে দেখা উচিত যে কিভাবে বাংলাদেশের স্থানীয় মার্কেটে যে মনোপলি রয়েছে, এই মনোপলিটাকে কিভাবে ভাঙা যায় এবং ওষুধের মূল্যটাকে সহনশীল পর্যায়ে নিয়ে আসা যায় মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। 31 দফার মধ্যে বা স্বাস্থ্যের উপরে যে পয়েন্টটা আছে 31 দফার মধ্যে, সেখানে ঔষধের ব্যাপারটা ওইভাবে লেখা নাই। কিন্তু ওখানে বলা আছে যে এনএইচএস এর আদলে আমাদের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে। এই ঢেলে সাজানোর অর্থ হলো আমাদের বর্তমানে স্বাস্থ্য খাতে যতগুলো স্বাস্থ্যের যতগুলো পিলার আছে, এটা আমি বললাম মেডিকেল এডুকেশন একটা পিলার, মেডিকেল এডুকেশনকে আমাদেরকে কিন্তু ঢেলে সাজাতে হবে। হ্যাঁ, সে হসপিটাল ম্যানেজমেন্ট, হ্যাঁ, হসপিটাল টার্সিয়ারি সেকেন্ডারি কেয়ার একটা পিলার, এগুলোকে আমাদের আমাদের ঢেলে সাজাতে হবে। হ্যাঁ, আমাদের অন্যান্য যে যেমন এই যে আপনি বললেন ওষুধের কথা, হ্যাঁ, আমাদের ডায়াগনোসিস করার জন্য ল্যাবস আছে। হ্যাঁ, তো এই সবগুলোকেই আমাদেরকে যদি আমরা ঢেলে না সাজাই, আমরা এনএইচএস এর আদলে আসলে আমরা আমাদের স্বাস্থ্য খাতকে গড়তে পারবো না। তো ঔষধের ব্যাপার যদি বলেন, আমাদের 80-র দশকের প্রথম ঔষধ নীতি হয়েছিল। হ্যাঁ, তখন সামরিক শাসক এরশাদ ক্ষমতায় ছিলেন। তো ওই ঔষধ নীতির সময় আসলে যে বিদেশি আমাদের যেসব মাল্টি ন্যাশনাল কোম্পানি আমাদের দেশে যারা অ্যাক্টিভ ছিল, ওই ওষুধ নীতি করার ফলে ওষুধের দামটা অনেক কমে যায়। এবং দাম কমে যাওয়ার ফলে এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো আমাদের দেশে তাদের যে কম্পিটিটিভনেস ওইটা তারা লুজ করে এবং তারা ব্যবসা গুটিয়ে চলে যেতে বাধ্য হয়। এটা একদিক থেকে ভালো হয়েছে যে আমাদের জাতীয় যে ঔষধ কোম্পানিগুলো এগুলোর গ্রোথ হয়েছে। কিন্তু ঔষধ খাতে আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এটা হলো, আমি খুব সাধারণ ভাষায় বলি, আপনি যে কোনো গ্রামে আপনি হয়তো 1 কাপ চা না পেলেও আপনি না পেতে পারেন, কিন্তু আপনি ঔষধ কিন্তু সব জায়গাতে পাবেন। হ্যাঁ, এখানে ব্যাঙের ছাতার মতো ঔষধের দোকান আমাদের দেশে হয়েছে এবং এটা এই পর্যায়ে গিয়েছে। আজকে তো আপনি যে কোনো একটা ফার্মেসিতে
পাড়া দিয়ে ওই ফার্মেসির সব অ্যান্টিবায়োটিক আপনি কিনতে চান, আপনি কিনতে পারবেন। হ্যাঁ, তার জন্য আপনার কোনো প্রেসক্রিপশন লাগবে না। হ্যাঁ, এমনকি আপনি যদি জীবন নাশকারী ধরেন ঘুমের ওষুধ, ঘুমের ট্যাবলেট আপনি যদি আহ, এক বাক্স কিনতে চান, আপনি কিনতে পারবেন যদি আপনি ফার্মেসির লোকজনকে। তার মানে কি, এখানে কোনো রেগুলেশন নাই। তো আমাদের প্রথমেই যেটা করতে হবে আসলে, আমাদের এই ঔষধ বিপণন যেটা, হ্যাঁ, এইটাকে একটা রেগুলেশনের আওতায় আনতে হবে। হ্যাঁ, তা না হলে পরে আমার মনে হয় যে ভবিষ্যতে আমরা, হ্যাঁ, অনেক বিপর্যয়ের মধ্যে পড়বো। যেমন ড্রাগ রেজিস্ট্যান্ট অনেক ভ্যারাইটি, হ্যাঁ, অসুখ বিসুখ হচ্ছে, আমরা ওইটা ভয়াবহ অবস্থার মধ্যে পড়বো। তাছাড়াও আমরা যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার নিয়ে আমি যে বললাম যে 74 to 75% টাকা পকেট থেকে দেয়, এই আউট অফ পকেট এক্সপেন্ডিচারের মধ্যে আবার অলমোস্ট 70% টাকা কিন্তু মানুষ শুধু ঔষধ কেনার খাতে খরচ করে। হ্যাঁ, তো এই মানুষের যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার, এটা কমানোর জন্য, হ্যাঁ, আমাদের অত্যন্ত প্রয়োজন এই ঔষধ খাতকে রেগুলেট করা। হ্যাঁ, আমাদের ইনশিওর করতে হবে যে একজন রোগীর যে ওষুধটা প্রেসক্রিপশন আছে, হ্যাঁ, সেই প্রেসক্রিপশন অনুযায়ী রোগী ওষুধ কিনবে। হ্যাঁ, যেন ভাবে, হ্যাঁ, ফার্মেসির কোনো একজন কর্মচারীর প্রেসক্রিপশনে যাতে কেউ ওষুধ না খায়। তো এইটা একটা ঔষধটা আপনি খুব রাইটফুলি মেনশন করেছেন, খুব ইম্পর্টেন্ট একটা সাব সেক্টর, হ্যাঁ, আপনার স্বাস্থ্য খাতের ভিতরে। এইটার যদি আমরা সঠিকভাবে রেগুলেট করতে না পারি, আমরা এক নম্বর ড্রাগ রেজিস্ট্যান্ট অনেক আপনার নতুন নতুন অসুখ, হ্যাঁ, আমাদের দেশে আসবে। আমরা আউট অফ পকেট এক্সপেন্ডিচার কমাতে পারবো না, এবং আমাদের সবার জন্য যে স্বাস্থ্য, হেলথ ফর অল, হ্যাঁ, এই গোলটা আসলে আমরা অ্যাচিভ করতে পারবো। আমি আপনার সাথে পুরোপুরি একমত যে বাংলাদেশে মুড়ি মুড়কির মতন অ্যান্টিবায়োটিক পাওয়া যায়। মানুষ যে কোনো কিছু হলেই অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন, এবং এটার একটা বড় ইম্প্যাক্ট কিন্তু আমাদের ইতোমধ্যেই লক্ষ্য করছি যে অনেক অ্যান্টিবায়োটিক কাজ করছে না, এবং এটা আমাদের জন্য একটা বড় স্বাস্থ্য রিস্ক তৈরি করছে। আহ, এবার আমি একটা আসিফ, যে আমি আমি আপনাকে থামিয়ে দিয়ে আমি একটু এই ব্যাপারে আরেকটা কথা বলতে চাই, কারণ গতকালকেই আমরা আলোচনা করছিলাম এই ঔষধ নিয়ে। আমি আরেকটা ইনফরমেশন, তথ্য পেলাম আমাদের ডাক্তার ভাইদের কাছ থেকে। আমার একটা আহ, আলোচনা সভা ছিল যে ঔষধ কোম্পানিগুলো আমাদের দেশে, হ্যাঁ, তাদের আম, তারা 20 to 35%, হ্যাঁ, অফ দেয়ার টোটাল এক্সপেন্ডিচার, ওষুধ কোম্পানি ইজ অন মার্কেটিং। মার্কেটিং খাতে এত বেশি খরচ আমি পৃথিবীর অন্য কোথাও করে কিনে, আমাদেরকে আসলে একটু দেখতে হবে, এবং আমাদেরকে নিজেদের কাছে প্রশ্ন করতে হবে যে এত টাকা কেন প্রয়োজন মার্কেটিং এ। এবং আমি যেটা আমি শুনলাম যে এই 30 to 35% মার্কেটিং যে যে টাকাটা খরচ হয়, তার একটা বিশাল অংশ খরচ হয় আপনার ডাক্তার সাহেবদের পিছনে। হ্যাঁ, ওনাদের ডাইরেক্ট ক্যাশ পেমেন্ট ছাড়াও, হ্যাঁ, ওনাদের কনফারেন্স অ্যাটেন্ড করা, হ্যাঁ, তাদেরকে আহ, আহ, ঘরে আসবাবপত্র কিনে দেওয়া, হ্যাঁ, এগুলো আমাদের ওষুধ কোম্পানিগুলো করে। হ্যাঁ, এবং এগুলো আমার মনে হয় যে খুব আম, আম, জরুরি আম, আপনার চিত্র। এগুলো খুব মানে ভেরি অ্যানোয়িং পিকচার। হ্যাঁ, এবং এগুলোকে যদি আমরা ওষুধ খাতে যদি আমরা ঢেলে সাজাতে চাই, তাহলে এই ব্যাপারে মনে হয় আমাদের আরেকটু গভীর ভাবে আমাদের কাজ করতে হবে। আপনি একদম ঠিক পয়েন্টটা বলেছেন, ডক্টর হায়দার। এবং আমি আমাদের দর্শকদের জন্য একটু আপনার সাথে যুক্ত করতে চাচ্ছি। আমাদের দর্শকরা, আপনারা অনেক সময় এরকম একটা অভিজ্ঞতা দেখবেন যে আপনি প্রেসক্রিপশন নিয়ে ডাক্তারের রুম থেকে বের হয়েছেন, হঠাৎ করে কোনো একজন মানুষ এসে আপনার হাত থেকে প্রেসক্রিপশনটা নিয়ে একটা ছবি তুলবে। আপনার হয়তো তখন মনে হতে পারে এটা তো আপনার ব্যক্তিগত তথ্য, একজন কেন হঠাৎ করে আপনার কাছ থেকে প্রেসক্রিপশনটা নিয়ে ছবি তুলছে। কিন্তু এইটাই কিন্তু এই যে মার্কেটিং এর যে 30% 35% টাকা, এইটার প্রমাণ সংগ্রহের উপায়। অর্থাৎ নিশ্চয়ই ওই ডাক্তার সাহেবকে মেডিকেল কোম্পানি কোনো না কোনো ধরনের অর্থনৈতিক সরাসরি অথবা প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষ সুবিধা দিয়েছে, এবং তিনি ওই কোম্পানির ওষুধ লিখছেন কিনা এইটা ওই কোম্পানির যে রিপ্রেজেন্টেটিভ ওই হসপিটালে ডিপ্লয়েড রয়েছে তিনি ওটা চেক করে দেখেন। এবং এই যে নেক্সাস, এই নেক্সাসটা অত্যন্ত ভয়াবহ, কারণ অনেক ক্ষেত্রেই তখন ডাক্তাররা অথবা প্রয়োজনের অতিরিক্ত ওষুধ লিখতে পারেন শুধুমাত্র এই যে অর্থনৈতিক লেনদেনটা রয়েছে এটাকে কমপ্লিসিট থাকার জন্য। আহ,
ডক্টর হায়দার, এইবার আমি আপনার কাছে আসলে যে বিষয়টা নিয়ে জানতে চাচ্ছি সেটা হচ্ছে যে, এবং যে আলাপটা আপনি একদম পডকাস্টের শুরুতেই বলছিলেন যে হিউম্যান ডেভেলপমেন্টের উপরে গুরুত্ব দেওয়া। বিএনপির ৩১ দফাকে যদি আমরা ক্রিটিক্যালি বিশ্লেষণ করি, আমরা তাহলে দেখব যে বিএনপি যে উন্নয়নের কথা বলছে সেটা মূলত হচ্ছে হিউম্যান ডেভেলপমেন্টের কথা বলছে। সেই এবং যেটা গত ১৫ বছরের যে উন্নয়নের প্রচারণা ছিল, সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার কেন্দ্রিক উন্নয়নের প্রচারণা, সেইটা থেকে একটু বেরিয়ে আসছে। তো এইটা বেরিয়ে এসে আবার নতুন করে হিউম্যান ডেভেলপমেন্টের ওপরে ফোকাসটাকে শিফট করা হচ্ছে। আহ, কিন্তু আবার এটাও ঠিক যে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট লাগবে। যেমন একটা হচ্ছে যে ক্রিটিক্যাল হেলথ ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমরা বলে থাকি, এবং সেটার জন্য অর্থ বরাদ্দের দরকার হবে, সেটার জন্য বড় বাজেটের দরকার হবে, সেটার জন্য আবার কিছু কনস্ট্রাকশনের উন্নয়নমূলক কাজও করতে হবে। আহ, আমি যেমন বিএনপির এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করছি যে তারা হিউম্যান ডেভেলপমেন্টের দিকে ফোকাস করছে, শুধু ক্রনি ডেভেলপমেন্টের কথা না ভেবে। কিন্তু এই পলিসির মধ্যে কিভাবে বিএনপি তার বাজেটের একটা সার্টেন, যদি তারা সরকার গঠন করে, আমি জানি না তারা করবে কিনা, বাট যদি করে, ডক্টর হায়দার, আপনি কি মনে করেন যে কিভাবে বিএনপি এখানে ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে ইস্যুটি, এটিকে অ্যাড্রেস করতে পারে? ক্রিটিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ইস্যুগুলোতে অ্যাড্রেস করতেই হবে আমাদের। যে এখন যে আমাদের হসপিটালের সংখ্যা বা আমাদের হসপিটালের যে বেড আছে, এখানে প্রচন্ড সীমাবদ্ধতা আছে। আমাদের যে হিউম্যান রিসোর্সে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের প্যাশেন্ট ডক্টর বা পপুলেশন ডক্টর রেশিওর দিকে যদি তাকাই, হ্যাঁ, ডব্লিউএইচও বলছে যে ১,০০০ পপুলেশনের জন্য একজন ডাক্তার লাগবে। হ্যাঁ, আমাদের মনে হয় এই রেশিওটা প্রায় ২০,০০০-এর জন্য একজন ডাক্তার। আমরা বলি যে একজন ডাক্তারের জন্য ৩ জন নার্স লাগবে, সেখানে একজন ডাক্তারের জন্য আমাদের আছে এখন মনে হয় ০.৭ বা ০.৭৫, মানে একজনের কম নার্স। তো এই মানে হিউম্যান ইনফ্রাস্ট্রাকচার আমাদের ডেভেলপ করতে হবে, আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে। হ্যাঁ, এটা 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 করতেই হবে, এর কোনো বিকল্প নাই। এবং রাইটফুলি সেজন্য আমি দেখলাম যে ৩১ দফার মধ্যে স্বাস্থ্য খাতে অ্যাটলিস্ট 5% জিডিপির 5% আপনার বরাদ্দের কথা বলা হয়েছে, এবং শিক্ষা খাতেও অ্যাটলিস্ট 5% জিডিপি বরাদ্দের কথা বলা হয়েছে। স্বাস্থ্য খাতের ইনফ্রাস্ট্রাকচারের সাথে সাথে যে শিক্ষা খাতের জন্য যেটা আমি দেখলাম ওখানে আছে, সেটা হলো আপনার ২ রকম শিক্ষাকে এখানে প্রায়োরিটাইজ করা হয়েছে। একটা হলো নিড বেসড এডুকেশন, হ্যাঁ, বেসিক্যালি ভোকেশনাল এডুকেশন, যেটা লেবার মার্কেটের সাথে আপনার সঙ্গীতভাবে অ্যালাইন। আমাদের ডোমেস্টিক লেবার মার্কেট, এবং অলসো যেহেতু আমাদের একটা ইমিগ্রান্ট আপনার লেবার পপুলেশন আছে অনেক অনেক বড় সংখ্যায়। হ্যাঁ, সো ইন্টারন্যাশনাল লেবার মার্কেটের সাথে আপনার কম্পেয়ার করেও আমাদের শিক্ষা ব্যবস্থাকে নিড বেসড যে এডুকেশন, এটাকে আমাদের সাজাতে হবে। আর একটা আমরা বলি নলেজ বেসড এডুকেশন, যারা টার্সিয়ারি লেভেলে পড়াশোনা করতে যাবে, এবং যারা পড়াশোনা করতে যাবে তাদের সুনির্দিষ্ট গোল থাকবে। আর একটা এডুকেশন খাতে যেটা আমার মনে হয় গুরুত্ব দেওয়া হচ্ছে, সেটা হলো আপনার এই যে ওভার আর্চিং, হ্যাঁ, ডিজিটাইজেশন। হ্যাঁ, আপনার প্রত্যেকটা ছাত্র তাদের একটা নির্দিষ্ট ক্লাসের পর থেকে তাদের কম্পিউটার লিটারেসি তাদের জন্য আমার মনে হয় সাংঘাতিক জরুরি হবে বর্তমান বিশ্বের সাথে কানেক্ট করার জন্য। এবং সেটাও ইনফ্রাস্ট্রাকচার আপনার ন্যাশন ওয়াইড এই ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে। হ্যাঁ, সো আমার মনে হয় যে যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এটা এই মুহূর্তে মনে করলে করা যেতে পারে অ্যাম্বিশাস, কিন্তু আমরা যদি শিক্ষা স্বাস্থ্য খাতকে গুরুত্ব দেই, হ্যাঁ, তাহলে পরে আমার মনে হয় না যে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র যেটা দ্রুত মধ্যম আয়ের দেশের দিকে এগিয়ে যাবে, হ্যাঁ, বা এগিয়ে যাচ্ছে, সেখানে আমার মনে হয় যে আমাদের এনাফ ফিসক্যাল স্পেস আছে, যদি আমরা আমাদের পলিটিক্যাল উইল থাকে এই দুইটা খাতকে আপনার সঠিকভাবে আমরা বাজেট বরাদ্দ দেওয়ার আমার মনে ক্ষমতা রাখি। এই জন্য আমাদের উইল দরকার। আর বাজেট বরাদ্দের পাশাপাশি যদি আমরা দুইটা জিনিস করতে পারি, একটা হলো আপনার করাপশন যদি রোধ করতে পারি বা করাপশন যদি কমাতে পারি, টলারেবল লিমিটের মধ্যে নিয়ে আসতে পারি, হ্যাঁ, তাহলে পরে নতুন টাকা পাম্পিং না করেও আমরা ভালো আউটকাম অ্যাচিভ করতে পারবো, এবং তার সাথে অনেক এফিসিয়েন্সি যে আমরা গেইন করি। হ্যাঁ, সে এফিসিয়েন্সি হতে পারে ২ রকম এফিসিয়েন্সি। একটা হলো আমরা যে রিঅ্যালোকেট করতে পারি, ধরেন একটা আমি যে টাকাটা এখন খরচ করছি হয়তো এই জায়গায় আমার খরচ করার দরকার নাই, যেখানে দরকার সেখানে করছি না। সো রিঅ্যালোকেশনের মাধ্যমে যে আমরা এফিসিয়েন্সি গেইন করি,
হ্যাঁ, অ্যালোকেটিভ এফিসিয়েন্সি গেইন করি। হ্যাঁ, এইটা একটা ওয়ে। আরেকটা হলো আপনার এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি, আমি যেভাবে খরচটা করছি, হ্যাঁ, যদি আমি রাইট জিনিস রাইট সময় রাইট প্রাইসে পারচেজ করি, তাহলে আমরা সেখানে এক্সপেন্ডিচার এফিসিয়েন্সি গেইন করতে পারবো। এবং এই দুই রকম এফিসিয়েন্সি গেইন করে আমার যে টাকাটা আমি বাঁচাবো, সেটা আপনার অতিরিক্ত বাজেট বরাদ্দ না করেও আমার মনে হয় যে আমরা একটা ডিজায়ারেবল আউটকাম অ্যাচিভে এটা অনেক সহায়ক হবে। ডক্টর হায়দার, আমার পরবর্তী প্রশ্ন হবে এবং আলোচনা যেটা নিয়ে আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে, বাংলাদেশের স্বাস্থ্যসেবা অনেক বেশি ঢাকা কেন্দ্রিক। শুধু বাংলাদেশের স্বাস্থ্যসেবাই না, বাংলাদেশের সকল রকমের সেবা হচ্ছে ঢাকা কেন্দ্রিক। স্বাস্থ্যসেবাকে আমরা যখন বিকেন্দ্রীকরণের আলাপ আলোচনা দেখি, সেখানে আমরা দেখতে পাই যে এই বিকেন্দ্রীকরণ বাধার মুখে পড়ে বহু সময়। সেখানে যেমন চিকিৎসকদের সিন্ডিকেট রয়েছে, সেখানে হাসপাতাল মালিকদের সিন্ডিকেট রয়েছে, আবার সেখানে হচ্ছে যে রাজনীতিবিদদেরও সিন্ডিকেট রয়েছে। মানে একরকমভাবে স্বাস্থ্যসেবাকে ঢাকার বাইরে বিকেন্দ্রীকরণ করার কোনো কার্যকর উদ্যোগ আমরা ইতোপূর্বে দেখিনি। মানে যদিও বিএনপি তার ৩১ দফায় এই ব্যাপারে কিছু বলেনি, কিন্তু নিশ্চয়ই তারা যখন ৩১ দফার ২৬তম দফা নিয়ে আরও বিস্তারিত আলাপ আলোচনা করবে, তখন তারা হয়তো বা এই বিষয়টা নিয়ে আসবে। তবে আমি আপনার কাছ থেকে এখানে জানতে চাচ্ছি যে বাংলাদেশের এই যে স্বাস্থ্যসেবা খাতকে কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, ঢাকার বাইরে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত এটাকে কিভাবে পৌঁছে দেওয়া যায় বলে আপনি মনে করেন? বিএনপি ৩১ দফায় স্বাস্থ্য খাতের বিকেন্দ্রীকরণ ওইভাবে লেখা নাই, কিন্তু ৩১টা পয়েন্টের একটা পয়েন্ট কিন্তু আপনার স্থানীয় সরকারকে কিভাবে শক্তিশালী করা যায়, হ্যাঁ, এবং কিভাবে বিকেন্দ্রীকরণ করা যায়, এটা কিন্তু ৩১ দফার মধ্যেই আছে। এবং আমরা যখন স্থানীয় সরকার বলবো, সেখানে কিন্তু স্বাস্থ্যসহ অন্যান্য সব খাতই চলে আসবে। হ্যাঁ, তো আমি বলবো যে বিকেন্দ্রীকরণ আছে। হ্যাঁ, বিকেন্দ্রীকরণ আছে, এবং আমার মনে হয় এই আলোচনাটা পলিসি মেকারদের মধ্যে এখনই হচ্ছে, রাজনীতিবিদদের মধ্যে হচ্ছে। তো স্বাস্থ্যর যে বিকেন্দ্রীকরণ, আমরা দুই রকম বিকেন্দ্রীকরণ এখানে আমরা আলোচনা করব। একটা হলো যে আমরা সেবাটাকে কিভাবে ঢাকার বাইরে, অবশ্যই সেবা এখনো আছে, কিন্তু এই একই মান ঠিক রেখে, হ্যাঁ, আমরা মানসম্মত সেবা আমরা কিভাবে গ্রামীণ এবং আউট অফ কি বলে হার্ড টু রিচ এরিয়াতে আমরা কিভাবে পৌঁছে দেব, যেটা অ্যাক্সেস করতে পারবে সমাজের সকল শ্রেণীর মানুষ, সকল ধর্ম, সকল শ্রেণীর মানুষ, ইনক্লুডিং ডিসেবলস, হ্যাঁ, উইমেন, হ্যাঁ, অ্যাডোলেসেন্টস, সবাই এটাকে অ্যাক্সেস করতে পারবে। এইটা একটা। আর দ্বিতীয়ত হলো যে আমরা কতটুকু অটোনমি দিব আপনার স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে। সেটা শুরু করতে পারি আমরা একেবারে কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র, তারপরে আছে উপজেলা হসপিটাল, তারপরে আছে জেলা হসপিটাল। হ্যাঁ, এদেরকে কতটুকু অটোনমি দেওয়া যায়, যাতে করে এরা লোকালি, হ্যাঁ, লোকাল কনটেক্সটের সাথে খাপ খাইয়ে, লোকাল যে কনটেক্সটের প্রয়োজন, ওই প্রয়োজনের চাহিদা মোতাবেক তারা স্বাস্থ্যসেবা প্রদান করতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি। আমি ক্যাম্বোডিয়াতে যখন কাজ করতাম, হ্যাঁ, 2019 থেকে 2021-22, সেখানে ক্যাম্বোডিয়ার সরকার কিন্তু একটা যুগান্তকারী কাজ করেছিল। আমি দায়িত্ব নেওয়ার আগেই তারা এই কাজটা শুরু করেছিল। সেটা হলো তারা কোয়ালিটি অফ কেয়ার, হ্যাঁ, স্বাস্থ্যের সেবার মান বৃদ্ধি করার জন্য এবং অ্যাক্সেস বাড়ানোর জন্য, যাতে গরিবরা স্বাস্থ্য সেবা নিতে পারে, তার মানে টাকা পয়সাটা একটা বড় ব্যারিয়ার না হয়, তারা একটা ন্যাশন ওয়াইড, হ্যাঁ, তার একটা ইনিশিয়েটিভ নিয়েছিল, এবং সেটা এখন ইন্টিগ্রেটেড হয়ে গেছে তাদের সিস্টেমের সাথে। তো এই ইনিশিয়েটিভের মাধ্যমে যেটা তারা করেছে, তারা প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রকে বছরে 3 বার, হ্যাঁ, তারা কিছু একটা স্কোর কার্ডের মাধ্যমে, কিছু ইন্ডিকেটরের মাধ্যমে তারা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করেছে। হ্যাঁ, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট অফিস তৈরি করেছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অধীনে। এই অফিস থেকে বছরে 3 বার আপনার প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ, প্রাইমারি হেলথ কেয়ার লেভেল এবং সেকেন্ডারি লেভেলে যে হসপিটাল আছে, সেখানে ভিন্ন ভিন্ন কোশ্চিনিয়ার আছে, ভিন্ন ভিন্ন ইন্ডিকেটর আছে। এইগুলোর উপরে ভিত্তি করে তারা কোয়ালিটি অ্যাসেসমেন্ট করে প্রত্যেকটা স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের। এখন টোটাল স্কোর যদি হয় 100, স্কোরটা হবে 0 থেকে 100 পর্যন্ত। তো কোনো স্বাস্থ্যকেন্দ্রে যদি স্কোর 80 হয়, তার কোয়ালিটি স্কোর, তখন প্রথমত তারা যেটা করে যে
ওই স্বাস্থ্য কেন্দ্রের যারা কর্মকর্তা আছে এবং লোকাল যে কমিউনিটি আছে, হ্যাঁ, ওই স্বাস্থ্য কেন্দ্রের যারা ওভারসাইট, তাদের একটা ফাংশন আছে, তাদের ওভারসাইট কমিটি আছে, তাদের সাথে বসে যে স্কোর 80 কেন হলো, হ্যাঁ, এখানে 20 কম কেন, কোথায় কোথায় এই স্বাস্থ্য কেন্দ্র বা এই হসপিটালে কোথায় কোথায় ল্যাকিংস আছে, এই ল্যাকিংস গুলো নিয়ে তারা আলোচনা করে, যাতে করে পরবর্তী অ্যাসেসমেন্টের হওয়ার আগেই হাসপাতাল যথাযথ ব্যবস্থা নিতে পারে এবং তাদের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবে তার জন্য তারা ব্যবস্থা নিতে পারে। তো এই যে স্কোরটা, ইট ওয়াজ লিঙ্কড উইথ দ্য অ্যালোকেশন টু দ্য হসপিটাল। ধরেন একটা হসপিটালের জন্য বছরে 100 টাকা অ্যালোকেট করা আছে, এই 100 টাকার মধ্যে হয়তো 80 টাকা, হ্যাঁ, আপনার বছরের প্রথমে এমনিতেই চলে আসবে হাসপাতাল, হ্যাঁ, আর যে বাদ বাকি 20 টাকা, হ্যাঁ, আমি একটা উদাহরণ হিসেবে বলছি, এই 20 টাকাকে লিঙ্ক করা হয়েছে কোয়ালিটি স্কোরের সাথে। কোনো হাসপাতাল যদি কোয়ালিটি স্কোর 80 পায়, তাহলে 20 টাকার 80% টাকা পাবে, বাদ বাকি টাকা পাবে না। তো এখানে হাসপাতালের বা এই স্বাস্থ্যকেন্দ্রের কিন্তু একটা বড় ইনসেন্টিভ আছে, হ্যাঁ, টু মেক শিওর যে তাদের কোয়ালিটি স্কোর 100-র কাছাকাছি হয়। হ্যাঁ, তা না হলে পরে তারা বাজেট সংকটে পড়বে, তারা যে আশেপাশে কমিউনিটি, তাদের যাদেরকে তারা সার্ভ করে, তাদের চাপের মুখে পড়বে। হ্যাঁ, সুতরাং এইটা কোয়ালিটি স্কোরে আপনার ক্যাম্বোডিয়াতে আমরা দেখেছি যে সাংঘাতিক বড় ভূমিকা পালন করেছে, এবং আমরা দেখবো যে আমাদের দেশে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট কোয়ালিটি অ্যাসেসমেন্ট প্রত্যেকটা আপনার স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠান, পাবলিক এবং প্রাইভেট, সবার জন্যই আমরা প্রবর্তন করতে পারি কিনা, এইটা একটা। আর অ্যাক্সেস বাড়ানোর জন্য, আপনার গরিবদেরকে প্রোটেক্ট করার জন্য এই মিনিস্ট্রি অফ ফাইন্যান্স একটা আলাদা ফান্ড করেছে এবং তারা সোশ্যাল হেলথ ইন্স্যুরেন্স স্কিম চালু করেছে। এই স্কিমের আওতায় যে কোনো, প্রথমত আমি বলবো যে প্রত্যেকটা গরিব, দেশের প্রত্যেকটা গরিব, তাদেরকে সার্ভের মাধ্যমে তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে পুয়ার কার্ড আছে, একটা গরিবদের জন্য কার্ড আছে, কার্ড দিয়ে দেওয়া হয়েছে। এবং আমি যদি আজকে গরিব কার্ড আমার কাছে থাকে, হ্যাঁ, আমি কার্ড নিয়ে যদি যে কোনো আপনার হাসপাতালে যাই, তাহলে পরে তারা আমাকে ফ্রি চিকিৎসা দিবে। বাই দ্য ওয়ে আমি বলে রাখি, ক্যাম্বোডিয়াতে কিন্তু স্বাস্থ্যসেবা ফ্রি না, হ্যাঁ, প্রত্যেকটা পাবলিক হসপিটালে টাকা দিয়ে সেবা নিতে হয়। তো কিন্তু যে গরিব, যার গরিব কার্ড আছে, সে কিন্তু সেবাটা ফ্রি পাচ্ছে। হ্যাঁ, তার জন্য যে খরচটা হলো, হাসপাতাল ওই কার্ডের মাধ্যমে সে মিনিস্ট্রি অফ ফাইন্যান্সকে চার্জ করবে। তাদের ডেটা সিস্টেম আছে, এই সিস্টেমের মাধ্যমে ওই মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের যে অফিস আছে, তারা জানে যে ওই দেশে একটা প্রান্তে ওই স্বাস্থ্যকেন্দ্রে একজনকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার জন্য সে $10 বিল করা হয়েছে। হ্যাঁ, এই টাকাটা অটোমেটিক্যালি আপনার মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের অ্যাকাউন্ট থেকে আপনার সরাসরি ওই স্বাস্থ্যকেন্দ্রের অ্যাকাউন্টে চলে যাবে। তো এখানে দুটো কাজ, আমি দুটো জিনিস বললাম। একটা হলো বিকেন্দ্রীকরণ আপনার করা হয়েছে, যে এই অর্থে যে প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্র বা প্রত্যেকটা হসপিটালকে অটোনমি দেওয়া হয়েছে। হ্যাঁ, তারা তাদের বাজেট কিভাবে ম্যানেজ করবে, তারা তাদের হাসপাতাল উন্নয়নে কতটুকু খরচ করবে, তারা কিভাবে কোয়ালিটি স্কোর বাড়াবে, প্রত্যেক বছর কোয়ালিটি স্কোর বাড়াবে, এই অটোনমি তাদের দেওয়া হয়েছে। এবং গরিবদের যে কার্ড দেওয়া হয়েছে, কার্ডের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে যে কোনো গরিব যেন টাকার অভাবে চিকিৎসা সেবার বাইরে না থাকে। আমার মনে হয় যে এনএইচএস মডেল তো আমরা দেখবই, ওই আদলে আমরা স্বাস্থ্য সাজাবো, তার সাথে সাথে আমাদেরকে দেখতে হবে যে আমাদের পাবলিক প্রাইভেট যত আমাদের প্র্যাকটিশনার আছে, হসপিটাল আছে, এখানে যারা যারা সেবা দান করছে, তাদেরকে কিভাবে আমরা একটা নেটওয়ার্কের মধ্যে নিতে পারি এবং তাদের কোয়ালিটি অফ কেয়ার বাড়ানোর জন্য আমরা কি কি পদক্ষেপ নিতে পারি বাংলাদেশে, এ নিয়ে মনে হয় আমাদেরকে খুব গভীরভাবে চিন্তা করতে হবে। ডক্টর হায়দার, আপনি চমৎকার বলেছেন যে আমি যদি আপনার কথাটাকে সামারি করি, তাহলে যেটা বুঝতে পারবো যে কনটেক্সচুয়ালাইজ করা, অর্থাৎ এনএইচএস যুক্তরাজ্যের কনটেক্সটে যেভাবে কাজ করছে, আমাদের কনটেক্সটে সেভাবে কাজ নাও করতে পারে, কিন্তু ডেফিনেটলি চিন্তার মডেল আকারে এটা একটা চমৎকার প্রপোজাল। কিন্তু দেখতে হবে যে বাংলাদেশের কনটেক্সটে, বাংলাদেশের যে শহর, গ্রাম, উচ্চবিত্ত, নিম্নবিত্ত এবং হচ্ছে যে গরিব মানুষ, তাদের প্রত্যেকের চাহিদাটা কিভাবে মিট করা যায়। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেহেতু বাংলাদেশের ইতোমধ্যেই সরকারি বেসরকারি নানা ধরনের হসপিটাল তৈরি হয়েছে, তো সেগুলোর মধ্যে কিভাবে এক ধরনের কানেকশনের জায়গা তৈরি করা যায়। এই প্রশ্নটার পাশাপাশি একটা বিষয় আমি আপনার একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে আমরা দেখতে পাই যে বাংলাদেশের মানুষ চিকিৎসার জন্য ভারতে যান, এবং একটা বড় অংশ বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য ভারতে যান এবং সেখানে উন্নত সেবা পাওয়ার আশায়।
আসলে এই যে প্রবণতা, ভারত যাওয়ার যে প্রবণতা, এটাকে কোনোভাবেই আসলে জাতীয়তাবাদ দিয়ে কমানো যাবে না। মানে কারণ এটা মানুষ যেহেতু সেবার প্রশ্ন তাদের, আহ, আহ, তো এইটা কমানোর একমাত্র উপায় হচ্ছে যে সম পরিমাণের ভালো সেবা প্রদান করা, যেটা ইতোপূর্বে ব্যর্থ হয়েছে। ইতোপূর্বে বাংলাদেশের যে সরকারগুলো ছিল, তারা এই এই সেবাটা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। আপনার কি মনে হয় যে ভবিষ্যতে যে সরকারই আসুক, এবং সেটা যদি বিএনপিও হয়, তারা এইটুকু কতটুকু সফল হবে এবং আমাদের দেশের মানুষদেরকে আর চিকিৎসার জন্য এইভাবে অন্য জায়গায় যেতে হবে না? আমার মনে হয় এটা একটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহ, প্রথমে আমি বলি যে আমাদের দেশের যে স্বাস্থ্য ইন্ডাস্ট্রি, হ্যাঁ, এইটা কিন্তু প্রত্যেক বছর এটা মোর দ্যান $7.7 বিলিয়ন ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এখানে $7.7 বিলিয়ন লেনদেন হয়। হ্যাঁ, অনেক বড়। হ্যাঁ, এবং আমার কাছে সঠিক স্ট্যাটিস্টিক্স নাই। আমার মনে হয় যে এই 7.7 বিলিয়নের অ্যাটলিস্ট 60-70% আমার টাকাটা বাইরে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ আমাদের দেশের একটা বিশাল জনসংখ্যা, বিশেষ করে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত। হ্যাঁ, ভারতে কিছুটা নিম্ন মধ্যবিত্ত, হ্যাঁ, ভারতে যাচ্ছে, থাইল্যান্ডে যাচ্ছে, সিঙ্গাপুরে যাচ্ছে, তিনটা হলো মেজর ডেস্টিনেশন। তো প্রথমত আমি বলবো যে এইটা আমাদের একটা বড় ধরনের প্রাইভেট সেক্টর ফেইলিওর। কারণ ভারতে বা সিঙ্গাপুরে বা থাইল্যান্ডে কারা যাচ্ছে? যে রোগী আমাদের পাবলিক হসপিটালগুলোতে চিকিৎসা নেয়, আমাদের নিম্নবিত্ত, হ্যাঁ, এবং নিম্ন মধ্যবিত্ত, তারা কিন্তু পকেট টাকা খরচ, তাদের ক্ষমতা নাই, তারা কিন্তু ইচ্ছা করলে যেতে পারছে না। হ্যাঁ, সুতরাং আমাদের পাবলিক সেক্টরে যারা চিকিৎসা নিচ্ছেন, হ্যাঁ, পাবলিক সেক্টর হাসপাতালগুলো অলরেডি ওভারবার্ডেন। হ্যাঁ, তারা তাদের মতো আছে, অবশ্যই এখানে আমাদের মান বাড়াতে হবে। কিন্তু যারা বিদেশে যাচ্ছে, হ্যাঁ, এদের একটা অল্টারনেটিভ ছিল আমাদের দেশের প্রাইভেট সেক্টর হসপিটাল। তো এখানে প্রাইভেট সেক্টর হসপিটালগুলো যেভাবেই হোক তাদের রোগীদের এক্সপেকটেশন অনুযায়ী চিকিৎসা দিতে পারছে না। হ্যাঁ, যার জন্য তারা চলে যাচ্ছে। কিন্তু আমাদের দেশে কিন্তু প্রাইভেট সেক্টরের ভালো এক্সাম্পলও আছে। আপনি যদি মনে করেন, আমরা স্মরণ করার চেষ্টা করেন, আমাদের দেশে কখনোই কিন্তু ওপেন হার্ট সার্জারি হতো না। কিন্তু ওপেন হার্ট সার্জারিটা প্রথম আমাদের দেশে কিন্তু ইন্ট্রোডিউস করে আপনার শিকদার মেডিকেল কলেজ হসপিটাল, ঢাকাতে। তারা তাদের হসপিটাল একটা ওয়ার্ড, এটা সাউথ ইন্ডিয়া থেকে একটা হসপিটালের সাথে মনে হয় কোলাবোরেশন ছিল, সেখান থেকে তারা ডাক্তার, নার্স সবাইকে এখানে নিয়ে আসে। হ্যাঁ, ইটস অলমোস্ট লাইক ওখান থেকে তুলে এনে এখানে বসিয়ে দেওয়া। হ্যাঁ, এভাবে তারা প্রথম ওপেন হার্ট সার্জারি আমাদের দেশে শুরু করে, এবং সেটা আস্তে 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 আমাদের দেশে কিন্তু আপনার অন্যান্য হাসপাতালেও, হ্যাঁ, এই ওপেন হার্ট সার্জারি বা বা আপনার ইন্টারভেনশন যে কার্ডিওলজি, হ্যাঁ, অন্যান্য যে চিকিৎসা, সেটা কিন্তু ছড়িয়ে যায়। যার ফলে আপনি যদি দেখেন যে আজকে আমাদের দেশে যারা কার্ডিওভাস্কুলার রোগে আক্রান্ত হচ্ছে, যাদের ধরেন হার্টে ব্লক ধরা পড়ছে, হ্যাঁ, স্টেন্ট লাগানো দরকার, ওপেন হার্ট সার্জারি দরকার, এদের কিন্তু বেশিরভাগই কিন্তু চিকিৎসা বাংলাদেশে হচ্ছে, এরা বাইরে যাচ্ছে না। উচ্চবিত্তরা, হ্যাঁ, ইউনাইটেড হাসপাতালে যাচ্ছে বা এভার কেয়ারে যাচ্ছে, অন্যান্য বড় বড় প্রাইভেট হসপিটালে যাচ্ছে। পাবলিক সেক্টরের মধ্যে হার্ট ফাউন্ডেশন আছে, খুব ভালো ওপেন হার্ট সার্জারি করে, অন্যান্য এই এই রিলেটেড সার্জারি করে থাকে। তো তারা কিন্তু দেশের বাইরে বেশি যাচ্ছে না। কিন্তু অন্যান্য যে আপনার চিকিৎসার ব্রাঞ্চগুলো আছে, হ্যাঁ, যেমন ক্যান্সার ট্রিটমেন্ট ফর এক্সাম্পল, এটা কিন্তু আমাদের দেশে সাংঘাতিকভাবে বাড়তেছে। হ্যাঁ, এটা এক ধরনের মহামারীর মতো হয়ে যাচ্ছে। আমাদের দেশে আজকে পর্যন্ত কিন্তু একটা হাসপাতাল পাবলিক বা প্রাইভেট সেক্টরে নাই যেখানে আপনি যে অ্যাটলিস্ট মিনিমাম কনফিডেন্স নিয়ে আপনি যেতে পারেন এবং আপনি ট্রিটমেন্টে তাদের উপরে ডিপেন্ড করতে পারেন। যার ফলে আমার পরিচিত মহলেই আমি দেখেছি যে তারা অত্যন্ত গরিব, হ্যাঁ, কিন্তু আত্মীয় স্বজনের সাহায্যে কোনো রকমে তারা ইন্ডিয়াতে যাচ্ছে, হ্যাঁ, যে তারা ক্যান্সার ট্রিটমেন্ট নিচ্ছে। অত্যন্ত ব্যয় সাপেক্ষ, অত্যন্ত যাতায়াত করতে হয়, অনেক তাদের সাথে আত্মীয় স্বজন যেতে হয়, হ্যাঁ, পরিবারের উপরে সাংঘাতিক আর্থিক বার্ডেন পড়ে। সো কার্ডিওভাস্কুলার ডিজিজ ছাড়া অন্যান্য সব রোগের জন্য আমি আর কোনো রোগ দেখি না যে রোগের জন্য আমাদের দেশে ধরেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনার চিকিৎসা সেবা পাওয়া যায়, বা সবচেয়ে বড় কথা ট্রাস্ট
ট্রাস্ট আমি করতে পারি। আমি অনেক সময় অনেক হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়ার ক্ষমতা থাকলেও যারা রোগী এতই খারাপ এক্সপেরিয়েন্স অতীতের, তারা ওই সিস্টেমকে ট্রাস্ট করতে পারে। আর ট্রাস্ট যদি করতে না পারে, এখানে পারসেপশনটা একটা খুব ইম্পর্টেন্ট আপনার ভূমিকা পালন করে। তখনই রোগীরা যেভাবেই হোক, টাকা পয়সা ধার করে হোক, তারা দেশের বাইরে চলে যাচ্ছে। তাতে করে আমাদের বৈদেশিক মুদ্রা যেমন দেশ থেকে চলে যাচ্ছে, তেমনি রোগীদের পকেট থেকে বেশি টাকা বেরিয়ে যাচ্ছে, এবং আমাদের স্বাস্থ্য খাত যে শক্তিশালী হবে, হ্যাঁ, সেটা না হয়ে বরঞ্চ আমরা স্বাস্থ্য খাতকে ডিসএম্পাওয়ার করে ফেলতেছি, কারণ অনেক টাকা আমরা হারাচ্ছি। হ্যাঁ, আমরা স্বাস্থ্য খাতকে এম্পাওয়ার না করে আমরা স্বাস্থ্য খাতকে ইভেনচুয়ালি ডিসএম্পাওয়ার করে ফেলছি। এটা আপনি চমৎকার বলেছেন যে আমাদের স্বাস্থ্য খাতের যতটা এখানে টাকা রয়েছে ব্যবসায়, কিন্তু এর একটা বড় অংশ আসলে বিদেশে চলে যাচ্ছে, এবং এর দায় কিন্তু আসলে রোগীর না, এর দায় হচ্ছে সিস্টেমের। এর দায় হচ্ছে যে আমাদের এখানকার যারা লোকাল ইনভেস্টর, সরকারি পলিসি মেকাররা রয়েছেন, তারা মানুষকে ওই সেবাটি দিতে ব্যর্থ হয়েছেন। আপনি আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টও বলেছেন, যেটা আমি একটু আরেকবার পুনরায় আলোচনা করতে চাচ্ছি। বিশ্বাসের কথা বলেছেন। আমাদের ডাক্তারদের উপরে, আমাদের মেডিকেল সিস্টেমের উপরে মানুষের বিশ্বাস মানে অনেকটাই কমে গেছে। আমি ঠিক জানি না যে এখানে বাংলাদেশের মেডিকেল সিস্টেমের উপরে বিশ্বাস নিয়ে কোনো একাডেমিক স্টাডি হয়েছে কিনা, বাট যদি হয়ে থাকে তাহলে হয়তো বা আমরা এটা আরো এম্পেরিক্যালি জানতে পারতাম। কিন্তু আমি অবজারভেশনের জায়গা থেকে যেটুকু বুঝি, আমাদের পরিচিতদের সাথে যখন কথাবার্তা হয়, সিস্টেমের প্রতি একটা চরম অবিশ্বাস, এবং এই অবিশ্বাসের একটা জায়গা কিন্তু হচ্ছে বাংলাদেশের ডাক্তারদের কোয়ালিটি নিয়ে অনেকেই প্রশ্ন করেন। আমি এইটুকু অন্তত মনে করি, আমাদের দেশের ডাক্তাররা অত্যন্ত চাপের মধ্যে থেকে, অত্যন্ত কম সুযোগ সুবিধা নিয়ে, অত্যন্ত রিস্ক নিয়ে কাজ করেন। এইটা মানে হচ্ছে যে আমি আমার বন্ধু বান্ধব যাদেরকে দেখেছি, কিন্তু ইন জেনারেল এই ধরনের একটা পারসেপশন রয়েছে, এবং এই পারসেপশনটা তৈরি হওয়ার একটা কারণ হচ্ছে যে বিগত কয়েক বছরে আমরা দেখেছি যে মেডিকেল শিক্ষার অবনতি ঘটেছে, আহ, এবং এইটার একটা ইন্ডিকেটর হিসেবে দেখা হচ্ছে যে এই যে ভর্তির ক্ষেত্রে প্রশ্ন ফাঁস, এবং অনেকেই এখন মজা করে বলে থাকেন যে প্রশ্ন ফাঁস করে কেউ ডাক্তার হয়ে আসলো কি না। তো এই ব্যাপারটায় আপনি নিজেও যেহেতু কম্বোডিয়াতে মেডিকেল হেলথ শিক্ষা সংস্কারে কাজ করেছেন, এই জন্য আপনার হ্যান্ড অন এক্সপিরিয়েন্স রয়েছে এই ব্যাপারটা নিয়ে কথা বলার জন্য। আপনার কি মনে হয় যে বিএনপি, যদিও এটা তার মানে তার দফায় সরাসরি বলেনি, বাট ইনডিরেক্টলি বলেছে যে মেডিকেল শিক্ষা এবং গবেষণায় তারা কাজ করবে, তো এই জায়গাটাতে মানে অবনতিটা কেন ঘটলো, এবং এটা নিয়ে সামনের সরকার কিভাবে কাজ করতে পারে? আপনি অনেকগুলো প্রসঙ্গই এখানে টেনে এনেছেন, কিন্তু আপনার শেষ যে মেডিকেল স্বাস্থ্য শিক্ষা, এটা নিয়ে আমি একটু বলি। আমাদের দেশের যে স্বাস্থ্য শিক্ষা, আমরা যখন পড়াশোনা করেছি, এখনো ওই একই কারিকুলামে আছে। আমাদের 5 বছর পড়তে হয়, আর 1 বছর ইন্টার্নশিপ করতে হয়। তারপরে আমরা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের লাইসেন্স পাই প্র্যাকটিস করার জন্য। তারপরে লাইসেন্সের পরে ফার্দার ট্রেনিং নিয়ে পরে পোস্ট গ্রাজুয়েশন বিভিন্ন ব্রাঞ্চে করতে হয়। তো প্রথমে আমি বলি যে আমাদের ব্যক্তিগত ভাবে, মানে প্রত্যেকটা ডাক্তারের যে গুণগত মান সবার খারাপ। আমাদের দেশে অনেক ডাক্তারই আছে যারা আন্তর্জাতিক মানের জ্ঞান তাদের আছে, এবং চিকিৎসা সেবা দেওয়ার অভিজ্ঞতাও তাদের আছে। হ্যাঁ, এখানে আমার মনে হয় ঘাটতি নাই। কিন্তু একজন ডাক্তারকে তো কাজ করতে হবে উইদিন এ সিস্টেম। হ্যাঁ, ডাক্তারের আপনার ফরওয়ার্ড, আমরা বলি ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড লিঙ্কেজ একটা হসপিটালে। হ্যাঁ, ডাক্তার যদি ভালো পারফর্ম করতে চায়, তাকে নার্সের সাপোর্ট লাগবে। আমি প্রথমেই বলেছিলাম যে একজন ডাক্তারের জন্য 3জন নার্স দরকার, সেখানে আমাদের দেশে একজন ডাক্তারের জন্য আপনার একজনের চাইতে কম নার্সেস। হ্যাঁ, এবং এই নার্সদের শিক্ষা নিয়ে, তাদের কোয়ালিটি অফ এডুকেশন নিয়েও কিন্তু অনেক অনেক প্রশ্ন আছে। তারপরে একটা একটা নার্সের পরে আমাদের কে লাগবে? আমাদের বিভিন্ন রকম প্যারামেডিক্স আছে। হ্যাঁ, আমাদের সে টেকনোলজিস্ট আছে। হ্যাঁ, প্যাথোলজিস্ট আছে। হ্যাঁ, এই টেকনোলজিস্ট, এদের সাপোর্ট লাগবে। হ্যাঁ, এই ল্যাবগুলো ফাংশনিং লাগবে। হ্যাঁ, আমাদের ঔষধের ফার্মেসির সাপোর্ট লাগবে। ইভেন একটা হাসপাতালের যে আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে যিনি আছেন, হ্যাঁ, তার সাপোর্টটাও কিন্তু সাংঘাতিক ইম্পর্টেন্ট। কারণ আমরা একটা টার্ম বলি ক্রস ইনফেকশন। হ্যাঁ, ক্রস ইনফেকশন গুলো কিন্তু সাধারণত একটা হসপিটালেই বেশি হয়, এবং এটা হয় মূলত আনহাইজেনিক কন্ডিশনের জন্য। সো যিনি পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে আছেন, উনি যদি ওনার কাজটা ঠিক মতো না করেন, এবং একজন রোগী যদি ক্রস ইনফেকশন হয়,
হ্যাঁ, দায়টা ডাক্তারের উপরে পড়ে। হ্যাঁ, কিন্তু এই জন্য কিন্তু ডাক্তার দায়ী না, কিন্তু দায়টা আলটিমেটলি ডাক্তারের উপরে পড়ে। তো এটা আমি বললাম ফ্রম সিস্টেম পার্সপেক্টিভ, যে একজন শুধুমাত্র ডাক্তারকে এখানে ফিঙ্গার পয়েন্ট করলে হবে না, আমাদেরকে পুরা সিস্টেমকে ফিঙ্গার পয়েন্ট করতে হবে। হ্যাঁ, সিস্টেম পরিবর্তন করতে হবে। দ্বিতীয়ত, ডাক্তার পর্যায়ে যদি আমি দেখি, এখানে আমাদের যে মেডিকেল এডুকেশন, হ্যাঁ, এখানে কারিকুলাম নিয়ে তো সমস্যা আছেই। হ্যাঁ, কারিকুলাম অনেক ঘাটতি আছে। কারিকুলাম, কারণ 20 বছর আগে যে আমাদের ডিজিজ বার্ডেন ছিল, হ্যাঁ, যেমন 20 বছর, ইভেন 10 বছর আগেও আমাদের নন কমিউনিকেবল ডিজিজ কিন্তু এত প্রেভেলেন্ট ছিল না, যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হ্যাঁ, কার্ডিওভাস্কুলার ডিজিজ। হ্যাঁ, এগুলো কিন্তু এরকম আজকে যে যতটা প্রিভ্যালেন্ট, এত প্রিভ্যালেন্ট ছিল না। সো আমাদের সিস্টেম কিন্তু এখন অতটা ইকুইপ না ইন টার্মস অফ মেডিকেল, মানে হিউম্যান রিসোর্স, ইন টার্মস অফ আদার ফ্যাসিলিটিস, ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল। এই নন কমিউনিকেবল ডিজিজগুলোকে মোকাবেলা করার জন্য আমাদের সিস্টেম কিন্তু প্রস্তুত না। হ্যাঁ, আমরা মেডিকেল এডুকেশনও এটা আপনার ওইভাবে আমরা কিন্তু এই জিনিসগুলোকে ওইভাবে আমরা ট্রেইনড হই নাই। হ্যাঁ, তো সেখানে আমাদের অনেক কিছু করার আছে। আর একটা ওভারআর্চিং যে বড় ব্যাপারটা, সেটা আমাদের কারিকুলাম, মেডিকেল কারিকুলাম কিন্তু এখনো কন্টেন্ট বেসড। হ্যাঁ, আমরা বেশিরভাগই মুখস্থ বিদ্যা। হ্যাঁ, কিন্তু এখন পৃথিবীব্যাপী যে উন্নত স্বাস্থ্য ব্যবস্থায় আমরা বলি কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশন। হ্যাঁ, এখানে আপনি কতটা স্কিল ডেভেলপ হচ্ছে, দ্যাট ইজ দ্য স্কিল, এইটা হলো আপনার মূল আউটকাম। না, আউটকাম এটা যে আপনি কতটা মুখস্থ করলেন। হ্যাঁ, ইম্পর্টেন্ট হলো আপনি কতটুকু শিখলেন। হ্যাঁ, এবং আপনার সেই কম্পিটেন্সি বেসড এডুকেশনকে যদি আমরা ইমপ্লিমেন্ট করতে চাই, সেই অনুযায়ী আমাদেরকে আপনার ধরেন টিচিং স্টাফকে সাজাতে হবে, তাদের আপনার টিচিং মেথড এখানে একটা বড় পরিবর্তন আনতে হবে। এখানে ক্লাসরুমে যেভাবে ছাত্ররা বসে, হ্যাঁ, স্কাইড লেকচারিং, ওয়ান ওয়ে লেকচারিং। হ্যাঁ, আমাদের লেকচারার একভাবে লেকচার দিয়ে যাচ্ছেন, ছাত্ররা শুনে যাচ্ছে। ওই ওই ইভেন ক্লাসরুমের ডিজাইন আমাকে চেঞ্জ করতে হবে, আমি যদি কম্পিটেন্সি বেসড মেডিকেল এডুকেশনকে প্রবর্তন করতে চাই। আমাদেরকে স্কিলস ল্যাব ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আমাদের স্কিলস ল্যাবে অনেক প্র্যাকটিক্যাল ট্রেনিং আপনার ডে ওয়ান থেকে আমাদেরকে করতে হবে। আমাদের সিমুলেশন ল্যাব লাগবে। আমাদের জানি না আমাদের মেডিকেল কলেজগুলোতে সিমুলেশন ল্যাব আছে কিনা। হ্যাঁ, ধরেন আর্টিফিশিয়াল রোগী শুয়ে আছে, আর্টিফিশিয়াল অঙ্গ প্রত্যঙ্গ আছে, এগুলো নিয়ে আপনার কাজ করা, ডে ওয়ান থেকে এগুলো নিয়ে শেখা। হ্যাঁ, এগুলো আমাদেরকে করতে হবে। তো তার মানে আমাদের মেডিকেল এডুকেশন এটাকে আপনার ঢেলে সাজানো দরকার আছে। আমাদের শিক্ষা যে মেথড, এই মেথোলজিকে আমাদেরকে ঢেলে সাজানো দরকার আছে। আমাদের যে শিক্ষার যে ইনফ্রাস্ট্রাকচার, আমাদের ক্লাসরুম, আমাদের ল্যাবস, এগুলোকে আমাদের ঢেলে সাজানো লাগবে। আর সবচেয়ে বেশি যেটা আমাদের প্রয়োজন হবে, সেটা হলো আমরা যারা ডাক্তারি পড়ি, হ্যাঁ, বা মেডিকেল অন্যান্য যারা প্রফেশন, নার্স, প্যারামেডিক্স, তাদের যে কমিউনিকেশন, পাবলিক কমিউনিকেশন, হ্যাঁ, মানে রোগীর সাথে আমাকে কিভাবে কমিউনিকেট করতে হবে, কিভাবে কথা বলতে হবে, হ্যাঁ, এইটাকে আমাদেরকে সঠিকভাবে ছাত্র অবস্থা থেকেই শিখতে হবে। আমি যখন ছাত্র ছিলাম, আমার মনে আছে আমাদের মেডিকেল এডুকেশনকে আমরা মনে করতাম যে এটা একটা এলিটিস্ট একটা আমাদের মধ্যে অ্যাটিটিউড ছিল। আমি এলিট, হ্যাঁ, আমি স্যুট টাই পরে ক্লাসরুমে যাবো, অ্যাপ্রন পরবো, খুব সুন্দর অ্যাপ্রন পরবো, এবং রোগী হলো একজন, মানে আমি এইভাবে তাকাবো রোগীর দিকে, আমি রোগী কি বলছি রোগী শুধু সে শুনবে। রোগী যে একটা উল্টা প্রশ্ন করতে পারে ডাক্তারকে, বা ডাক্তারের একটা ওষুধ দিল, এটা দিয়ে যে একটা রোগী চ্যালেঞ্জ করতে পারে যে ডাক্তার সাহেব এই ওষুধটা তো আমার কাছে মনে হচ্ছে সঠিক না। আমার মনে হয় না যে বাংলাদেশে কোনো রোগীর এই চ্যালেঞ্জটা দেওয়ার ক্ষমতা আছে। তো এই কারণেই রোগীদের সাথে আমাদের যে ডাক্তার বা এর সঙ্গে সংযুক্ত অন্যান্য পেশার মানুষ, আমাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। এর উপরে তো করাপশন তো আছেই। ধরেন হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম, হ্যাঁ, আপনার হাসপাতাল কর্মচারীদের ভিতরে আপনার ধরেন রোগীর কাছ থেকে বিভিন্নভাবে টাকা নেওয়ার যে প্রবণতা, হ্যাঁ, এগুলো, সাথে সাথে ডাক্তারদের সাথে কমিউনিকেশনের যে আমাদের দূরত্ব, এই দূরত্বটাই আমাদের যে ল্যাক অফ ট্রাস্ট, হ্যাঁ, এই এই এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে। এবং এইটা একটা বহুল অংশে দায়ী যে রোগীরা অনেক সময় জানে বাংলাদেশে চিকিৎসা পাওয়া যাবে, যেতে পারে, তারপরেও তারা আপনার একটু টাকা খরচ করে প্লেনের টিকিট কেটে ইন্ডিয়াতে যাচ্ছে, বা ব্যাংককে যাচ্ছে, বা সিঙ্গাপুরে যাচ্ছে। হ্যাঁ, একটা বড় কারণ হলো তারা এই সিস্টেমকে ট্রাস্ট করে না। হ্যাঁ, তারা সিস্টেমের কাছে নিরাপদ বোধ করে, তারা মনে করে না যে আমি যদি আজকে হাসপাতালে ঢুকি, আমি খুব, আমার চিকিৎসা অত্যন্ত ইম্পার্শিয়াল চিকিৎসা হবে, এবং আমি সুস্থ হয়ে বেরিয়ে আমি আমার নর্মাল জীবনযাপন শুরু করব, এটা তারা বিশ্বাস করে না।
এবং এটা তাদের রোগীদের দোষ না, এইটা বছরের পর বছর তাদের যে বাজে অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, এই তিক্ত অভিজ্ঞতা আজকে আমাদেরকে এখানে এসে দাঁড় করিয়েছে। এবং আমার মনে হয় যে পরবর্তী সরকার, হ্যাঁ, সে বিএনপি বা যারাই সরকার গঠন করুক, ওনাদেরকে এই ব্যাপারটাকে খুব গভীরভাবে ভাবতে হবে এবং আমাদেরকে দেখতে হবে যে এই ট্রাস্ট হারানো বা এই যে রোগীরা ইনসিকিউর ফিল করে, হ্যাঁ, এটার জন্য কি কি কারণ আছে, অর্থনৈতিক কারণ কি আছে, সামাজিক কারণ কি আছে, হসপিটাল এনভায়রনমেন্টের রিলেটেড কারণ কি আছে, হ্যাঁ, এই সব কারণগুলো খুঁজে বের করে এইগুলোকে আমাদের রিভার্স করতে হবে। তা নাহলে আমাদের $7.7 বিলিয়ন বেশিরভাগ ওই বাইরে দেশে যেতেই থাকবে। আপনি চমৎকার বলেছেন এবং আমি আপনার সাথে পুরোপুরি একমত যে আমরা যখনই স্বাস্থ্য খাতে সমস্যার কারণ হিসেবে চিন্তা করি, আমরা খুব সহজেই বলি যে ডাক্তারদের দায়। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। আপনি যেটা চমৎকারভাবে উল্লেখ করেছেন যে এটা সিস্টেমের দায়। ওভারঅল সিস্টেমের দায়। এইখানে একজন ইন্ডিভিজুয়াল ডাক্তারের খুব বেশি কিছু করার নেই। মানে সে তার জায়গা থেকে মানে তাকে তো একটা সিস্টেমের ভেতরে অপারেট করতে হয়। এবং আলোচনার এই পর্যায়ে আপনি আপনার আলোচনার মধ্যেও এটা বলছিলেন যে সিমুলেশনের কথা বলেছেন। আমি ওইটাকে আরেকটু এক্সটেন্ড করতে চাচ্ছি। সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে গোটা পৃথিবীতে এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের রেভলিউশন ঘটছে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বৈধতা দেওয়ার পিছনে যে একটা বড় যুক্তি দেওয়া হয় যে এইটাকে মেডিকেল খাতে ব্যবহার করা, চিকিৎসার ইমপ্রুভ করার ক্ষেত্রে। আমি মানে গত কয়েকদিন ধরে, কয়েক মাস ধরে যখন রাজনৈতিক দলগুলোর বিভিন্ন প্রতিশ্রুতি, প্রস্তাবনা এগুলো দেখছি, সেটা বিএনপি হোক, সেটা অন্য কোনো রাজনৈতিক দলও হোক, তারা কেউ এই ব্যাপারটা নিয়ে কিন্তু কথা বলছে না। মানে এই যে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কিভাবে শিক্ষা, চিকিৎসা এই খাতগুলোর যে এফিসিয়েন্সি বাড়ানো যায়, ওই আলাপ আলোচনাগুলো নাই। আমার মনে হয় যে ইভেনচুয়ালি নির্বাচনের আগে আগে বিএনপি যখন এটা নিয়ে আরো বিস্তারিত জনগণের সামনে তুলে ধরবে, তখন হয়তোবা তারা চিন্তা করবে যে কিভাবে এআই এর পার্টটা ইনক্লুড করা যায়। আমি আপনার কাছে এই জায়গাটাতে প্রশ্ন রাখতে চাচ্ছি, আপনার কি মনে হয় যে এই যে এত বড় বড় প্রতিশ্রুতি বিএনপি দিচ্ছে, এটা সে করতে পারবে যদি সে এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের টেকনোলজিকে ইনকর্পোরেট না করে? এক কথা উত্তর না। আমরা এই ডিজিটাইজেশনের যুগে বসে আমরা ডিজিটাইজেশনের বেনিফিটটা নিব না, হ্যাঁ, এটা তো হতেই পারে না। আর আমি আপনাদের দর্শকদেরকে বলতে চাই যে না, 31টা যে রাষ্ট্র মেরামতের যে সংস্কারের যে পয়েন্ট আছে সেখানে কিন্তু ডিজিটাইজেশন আছে। হ্যাঁ, সেখানে ডিজিটাইজেশনের কথা বলা আছে। হ্যাঁ, সেক্টর স্পেসিফিক নাই। হ্যাঁ, কিন্তু আমরা কিভাবে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে আমাদের রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব, হ্যাঁ, এবং প্রত্যেকটা সেক্টরে আমরা এটাকে অ্যাপ্লাই করব, হ্যাঁ, সেইটার একটা হিন্ট ওখানে দেওয়া আছে, কিন্তু এটাকে ফার্দার এটাকে ইলাবোরেট করতে হবে এবং সেই ইলাবোরেশনটা প্রত্যেকটা পয়েন্টের জন্যই দরকার। হেলথের জন্য, এডুকেশনের জন্য, সোশ্যাল প্রোটেকশনের জন্য, প্রত্যেকটাই এখন আমাদেরকে ইলাবোরেট করতে হবে যে হাউ, দ্য মেজর ডেভিল যেটা আমরা বলি, বিগ এলিফ্যান্ট ইন দ্য রুম, হ্যাঁ, এটা হলো হাউ টু ডু ইট। হ্যাঁ, হোয়াট টু ডু ইজ ইউ ক্যান ইজিলি রাইট, বাট মেজর ডেভিল ইজ যখন আপনি হাউ নিয়ে কাজ করবেন। তো আমার মনে হয় যে এখন থেকেই নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রফেশনালদের মধ্যে এবং বিভিন্ন সেক্টরে যারা আমরা প্রফেশনালরা আছি, আমাদেরকে হাউ পার্টটা নিয়ে আসলে কাজ করতে হবে। হ্যাঁ, তো আর স্বাস্থ্যতে আরেকটা হলো যে এআইটা তো খুব ফাস্টেস্ট, ইজ দ্য ফাস্টেস্ট মুভিং আপনার টেকনোলজি, তাই না, গ্লোবালি। হ্যাঁ, আজকে যেটা আপনি দেখছেন কালকে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এর সাথে কোপ করাটাও অত সহজ না। তো আমাদের পলিটিশিয়ানদেরকে এর সাথে একটু কোপ করতে হবে, তাদের জন্য ডিজিটাল লিটারেসি আমার মনে হয় একটু দরকার, হ্যাঁ, যাতে করে ওনাদের বিভিন্ন ডেলিবারেশন ওনারা এটাকে নিয়ে আসতে পারেন। কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে আমাদের এই ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এইটার বেনিফিট নেওয়ার জন্য যা যা করার দরকার সেগুলো যদি আমরা করতে ব্যর্থ হই, হ্যাঁ, সে স্বাস্থ্য কেন, অন্য যে কোনো খাতই আমরা রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবী থেকে আমরা পিছিয়ে পড়বো। এবং এআই এর ইউজটা আপনার আসলে খুব, আমি বলবো যে অত্যন্ত জরুরি। অন দ্য সেম সাইড, অ্যাট দ্য সেম টোকেন, এটা কিন্তু সাংঘাতিক, ইফ ইউ আর নট ভেরি কেয়ারফুল, ইউ ক্যান ইজিলি মিসলেড। এআই কিন্তু আপনাকে মিসলেডও করতে পারে, আপনাকে
সঠিক দিকে লিডও করতে পারে, আবার ঠিক দিকে আপনাকে নিয়েও যেতে পারে। সো যিনি ইউজ করছেন, হ্যাঁ, ওনাকে খুব ক্লিয়ার থাকতে হবে যে আমি আসলে কি চাই এআই এর কাছ থেকে। হ্যাঁ, আমি কি চাই এটা যদি আমি না জানি, আমি যদি এআই এর মাধ্যমে ডিকটেটেড হই, তখন কিন্তু আই মে ফল ইনটু সাম ট্রাপ। হ্যাঁ, সো এই দিক থেকে আমাদের অনেকটা কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই যে মানে যেকোনো টেকনোলজি ব্যবহার করার আগে সেই টেকনোলজি সম্পর্কে আমাদের সচেতন থাকতেই হবে। কিন্তু আবার এটাও মাথায় রাখতে হবে যে যখন বড় রাজনৈতিক দলগুলো তাদের প্রতিশ্রুতি জনগণের সামনে তুলে ধরে, তখন আমাদের কিন্তু নাগরিক হিসেবে একটা প্রত্যাশা থাকেই যে ওই সময়ের সবথেকে অ্যাডভান্স টেকনোলজি নিয়ে সেই রাজনৈতিক দলগুলো কি ভাবছে। কারণ এআই একটা ডেভেলপিং ফিল্ড, কিন্তু আমাকে দেখতে হবে যে আমার রাজনীতিবিদরা এই ডেভেলপিং ফিল্ডের সাথে ইনভলভ কিনা, বা তারা তাদের পলিসির ভেতরে নিয়ে আসছে কিনা। ডক্টর হায়দার, আমি আপনার কাছে আমাদের আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। একটা সামাজিক বিষয় নিয়ে একটু একটা প্রশ্ন করব, যেটার সাথে চিকিৎসার সম্পর্ক রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে বিগত 50-52 বছরে বাংলাদেশ একটা ক্ষেত্রে খুব সফল হয়েছে, সেটা হচ্ছে জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে। এবং জন্ম নিয়ন্ত্রণের যে হারটা, জনসংখ্যার হারটা, সেটাকে আশানুরূপভাবে কমিয়ে আনতে পেরেছে, যেটা আমাদের ওভারঅল অর্থনীতি, জাতীয় স্বাস্থ্য, সেটার উপরে খুবই পজিটিভলি ইম্প্যাক্ট ফেলেছে। আমরা সোশ্যাল মিডিয়া একটা প্রবণতা দেখছি, সেটা হচ্ছে যে সেটা অনেকটা জন্ম নিয়ন্ত্রণ বিরোধী এক ধরনের প্রচারণা, এবং এই প্রচারণাটা এখন বেশ খানিকটা হচ্ছে যে কি বলবো, যে সমর্থনও লাভ করছে বিভিন্ন জায়গা থেকে। আপনার কি মনে হয় যে আহ, সামনে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার যে সংস্কারের কথা ভাবা হচ্ছে, সেখানে মানুষের এই জন্ম নিয়ন্ত্রণ সম্পর্কিত নেগেটিভ পারসেপশন বিশেষ করে সিচুয়েশনটাকে আরো ডিফিকাল্ট করতে পারে কিনা? আর করলে সেই ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলোর পলিসি মেকারদের এটা নিয়ে আরো কিভাবে ভাবনা চিন্তা করা উচিত? নিঃসন্দেহে ফ্যামিলি প্ল্যানিং ইজ এ সাকসেস স্টোরি ইন বাংলাদেশ। হ্যাঁ, এবং এটা শুরু হয় 80-র দশক। হ্যাঁ, এবং আহ, এইটার সাকসেসের জন্য একটা বড় আর একটা কন্ট্রিবিউটিং ফ্যাক্টর হলো 1991 সালে, 91-92 সালে যখন বিএনপি সরকার গঠন করে, তখন বেগম আমাদের যে ম্যাডাম খালেদা জিয়া, উনি ক্যাশ ফুড ফর এডুকেশন এবং ক্যাশ ফর এডুকেশন, হ্যাঁ, উনি দেশব্যাপী মেয়েদের জন্য আপনার টাকা, তার পরিবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবে, তার বিনিময়ে তার মেয়ে সন্তানকে অবশ্যই স্কুলে যেতে হবে। হ্যাঁ, তো এডুকেশন ইজ আ আপনার বিগ ডিটারমিনেন্ট, হ্যাঁ, অফ অ্যাডপ্টিং এ প্র্যাকটিস। হ্যাঁ, এটা ওই ওই প্রোগ্রামটা যে ফুড ফর এডুকেশন শুধুমাত্র মেয়েদেরকে শিক্ষিত করে আপনার তাদেরকে লেবার মার্কেটে শুধুমাত্র ভালো ভাবে এফিসিয়েন্ট ভাবে তাদেরকে প্লেস করেছে, শুধু এটাই না, এই যে ফ্যামিলি প্ল্যানিং যে অ্যাডপশন, হ্যাঁ, এই অ্যাডপশন রেটটাকে আপনার বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, তো আজকে আমাদের দেশে যে টোটাল ফার্টিলিটি রেট, হ্যাঁ, এটা কিন্তু 2 বা তার নিচে। হ্যাঁ, আপনার তার নিচে, এবং এটা একটা আমাদের এই রিজিয়নে বলবো যে একটা বড় অর্জন। আপনি যেটা বললেন যে হেজিটেন্সি, হ্যাঁ, দ্যার ইজ এ টেন্ডেন্সি, বা আপনার যে ফ্যামিলি প্ল্যানিং অ্যাডপশনের যে হেজিটেন্স, এটা কিন্তু আমি কি ওটা অ্যাওয়ার না। আমি একটু প্রিসাইসলি বলি। আমরা যখন সোশ্যাল মিডিয়া ফলো করি, আমরা দেখতে পাচ্ছি অনেক বিভিন্ন ধর্মীয় গ্রুপের জায়গা থেকে আহ, জন্ম নিয়ন্ত্রণটাকে নিরুৎসাহিত করা হয়। তো বা এই জাতীয় আলাপ আলোচনা বেশ খানিকটা আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে। তো সেইটা যেটা আমাদের হেলথ পলিসির সাথে বেশ খানিকটা সাংঘর্ষিক হয়। ইটস মোর অবজারভেশনাল ইনফরমেশন। আমার ধারণা এটা নিয়ে যারা কাজ করছেন পাবলিক হেলথ কমিউনিকেশনে, তারা এটা নিয়ে আরো বেটার বলতে পারবে। আমি ওই ব্যাপারটাতে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আমার মনে হয় নিয়ে আমাদেরকে আরেকটু সোশ্যাল মিডিয়ার উপর ভিত্তি করে আমরা আসলে মন্তব্য করা ঠিক না। কারণ আমি যদি ফ্যামিলি প্ল্যানিং এর ধরেন কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট বা টিএফআর, হ্যাঁ, ডেটা যদি দেখি, আমরা যদি ট্রেন্ড দেখি 1990 থেকে এই পর্যন্ত ট্রেন্ড, হ্যাঁ, এখানে আমি কোথাও ট্রেন্ড দেখছি না যে ধরেন কন্ট্রাসেপটিভ প্রিভালেন্স রেট কমে গেছে কোথাও, বাংলাদেশে কোথাও ডাউনওয়ার্ড ট্রেন্ড কোথাও নাই। হ্যাঁ, বাট টোটাল ফার্টিলিটি রেট, হ্যাঁ, এটারও আপনার কোথাও বেড়ে গেছে, হ্যাঁ, এই ট্রেন্ডটা কোথাও দেখছি না। তো সোশ্যাল মিডিয়ার এই সংবাদটা যেহেতু সোশ্যাল মিডিয়াতে এটা ভেসে বেড়াচ্ছে,
আমার মনে হয় যে আমাদেরকে এটা একটু দেখতে হবে। আমাদের দেশে যারা এই প্রফেশনে আছেন ওনাদেরকে একটু দেখতে হবে। বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, ওনারা যদি চান তথ্য সংগ্রহ করতে পারেন। হ্যাঁ, এরকম যদি কিছু হয় তাহলে পরে আমাদেরকে এটাকে আরো, তাহলে জনগণের কাছে এই ক্যাম্পেইনটাকে আমরা কিভাবে নিয়ে যেতে পারি সেই সেই ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। কারণ অতীতে মসজিদের ইমাম, মন্দিরের পুরোহিত, পুরোহিত। হ্যাঁ, ওনাদেরকে ব্যবহার কিন্তু করা হয়েছে, ওনাদেরকে দিয়ে কিন্তু ক্যাম্পেইন চালানো হয়েছে। হ্যাঁ, যে স্টিগমা ছিল জন্ম নিয়ন্ত্রণ, আপনার ধরেন অ্যাডপশনের ব্যাপারে, হ্যাঁ, এটা ছিল 60s বা 70s দশকে কিছুটা ছিল। হ্যাঁ, কিন্তু আপনার আমরা যখন সোশ্যাল মার্কেটিং ক্যাম্পেইন শুরু করলাম এবং কনসেপ্টটি বিভিন্নভাবে প্রমোট করলাম আমাদের কমিউনিটিতে, হ্যাঁ, এবং যখন কমিউনিটি লিডার্স, রিলিজিয়াস লিডার্স, হ্যাঁ, সবাইকে আমরা যখন ব্যবহার করলাম তখনই, এবং জিও এনজিও পার্টনারশিপ, যেটা আমার কথার প্রথমেই বলেছিলাম, হ্যাঁ, এনজিওরা যখন ব্যাপকভাবে গ্রামে, হ্যাঁ, আপনার বিশেষ করে গরিব জনগোষ্ঠীর মধ্যে কাজ করা শুরু করলো সরকারের সাথে পার্টনারশিপে, আমরা ফ্যামিলি প্ল্যানিং কে কিন্তু সামনের দিকে এগিয়ে নিয়ে গিয়েছিলাম। তো ওইরকম যদি রিভার্সাল কোথাও হয়, আপনার কোনো ধরনের কোনো প্রচারণার কারণে, আমাদেরকে এটা আসলে খুব গভীরভাবে অবশ্যই দেখতে হবে এবং জরুরি ভিত্তিতেই দেখতে হবে। এবং তার জন্য আমাদের কি কি ক্যাম্পেইন প্রয়োজন সেটা নিয়ে চিন্তা ভাবনা করে আমাদেরকে ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। আপনি চমৎকার বলেছেন। এটা ঠিক যে আমাদের যে ফ্যামিলি প্ল্যানিং এর যে সাকসেস, তার পিছনে কিন্তু একটা বড় অবদান ছিল আমাদের সমাজের ধর্মীয় নেতাদের। যারা মাদ্রাসা, তারপরে হচ্ছে যে বিভিন্ন মসজিদ, মন্দির বা গির্জা, এখানকার যারা ছিলেন, ধর্মীয় নেতারা ছিলেন, তারা কিন্তু মানুষের ভেতরে এই পরিবার পরিকল্পনার ব্যাপারটিকে খুব পজিটিভলি সামনে এগিয়ে নিয়ে যেতে হেল্প করেছেন। আর যে কোনো ধরনের মানে সামাজিক এবং অর্থনৈতিক স্বাস্থ্য নিশ্চিত করার জন্য বা হেলথ স্বাস্থ্য নিশ্চিত করার জন্য সমাজের আসলে সবার অংশগ্রহণটা জরুরি। কারণ এটা অংশগ্রহণমূলক না হলে তখন এটা শুধুমাত্র ওপর থেকে চাপিয়ে দেওয়া হয়ে যায় ব্যাপারটা। আমাদের আলোচনার একদম শেষ প্রশ্ন ডক্টর হায়দার আপনার কাছে, সেটা হচ্ছে যে আমরা কোভিডের মতন একটা ভয়ঙ্কর মহামারী এর মধ্য দিয়ে গেছি এবং সেখানে থেকে আমরা কিছুটা অভিজ্ঞতাও অর্জন করেছি। আপনার কি মনে হয় এই যে মহামারীটা পেরিয়ে আসার পরে আহ, ভবিষ্যতে যে সরকারই আসুক বা যারাই দায়িত্বে আসুক, তাদের আসলে স্বাস্থ্য খাত নিয়ে ওভারঅল কি ধরনের প্রস্তুতি নিতে পারে, যাতে এইরকম একটা সিচুয়েশনে আমরা আরেকটু বেটার পারফর্ম করতে পারি? আমার এত সময় আমরা যে আলোচনাগুলো করলাম, হ্যাঁ, এবং রাইটফুলি এই যে 31টা রাষ্ট্র সংস্কারের যে পয়েন্ট, তার মধ্যে যে 26 নম্বর পয়েন্ট স্বাস্থ্যের উপরে আছে, এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে এখানে একটা বড় ধরনের পলিটিক্যাল কনসেনসাস আসলে ডেভেলপ হয়েছে। কারণ এই 31 দফা তো শুধু বিএনপির না, এই 31 দফা হলো, আমি আগেই বলেছি যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যতগুলো গণতান্ত্রিক দল যুক্ত ছিল তাদের সবার কনসেনসাসের ভিত্তিতেই 31 দফা নেওয়া হয়েছে। সো আমি বিশ্বাস করি যে আম, আহ, যারাই নির্বাচিত হয়ে আসুক এবং সরকার গঠন করুক, তারা এই 26 নম্বর যে পয়েন্টটা, 31টা পয়েন্টের মধ্যে স্বাস্থ্যের উপরে, এইটার উপরে কমিটেড থাকবে। তো এইটা হলো 1 নম্বর, যে দেয়ার ইজ এ নিড ফর ভেরি হাই লেভেল পলিটিক্যাল কমিটমেন্ট। হ্যাঁ, এবং সেটা আমি বিশ্বাস করি যে কমিটমেন্টটা আপনার এখন আছে, বিএনপি সহ অন্যান্য সব দলগুলোর মধ্যে এই কমিটমেন্ট আছে। তারপরে 31 দফায় এটাও বলা আছে 26 নম্বর পয়েন্টে যে অ্যালোকেশন অ্যাটলিস্ট 5% হবে। হ্যাঁ, যেটা আমাদের একটা বড় ব্যারিয়ার, আমাদের হেলথ সিস্টেমসকে শক্তিশালী করার একটা বড় ব্যারিয়ার আপনার ইনঅ্যাডিকুয়েট ফাইন্যান্সিং, হ্যাঁ, এবং ইনঅ্যাডিকুয়েট ক্যাপাসিটি, হ্যাঁ, টু অ্যাবজর্ব দ্য মানি। হ্যাঁ, এই টাকাকে খরচ করার জন্য যে ক্যাপাসিটি দরকার, সেখানেও এখানে সমস্যা আছে। এবং ওই কমিটমেন্টটাও 31 দফার মধ্যে আছে যে 5% বাজেট বরাদ্দ হবে এবং এফিসিয়েন্সি বাড়ানো হবে সেক্টরের। আরেকটা বড় ব্যাপার যে আমাদের যেটা ব্যারিয়ার স্বাস্থ্য সেবা পাওয়ার ক্ষেত্রে, বিশেষ করে গরিব জনগোষ্ঠী, সেটা হলো ভেরি হাই আউট অফ পকেট এক্সপেন্ডিচার। হ্যাঁ, এখন 74 থেকে 75% টাকা, হ্যাঁ, যেটা খরচ হয় মানুষের স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য, তার সরি, যে টোটাল টাকা 74 থেকে 75% নিজে পকেট দিয়ে যায়। তো 31 দফায় যেটা বলা আছে যে এনএইচএস আদলে বাংলাদেশের স্বাস্থ্য খাতকে ঢেলে সাজানো হবে। তার অর্থ হলো যারা
বেশিরভাগ জনগোষ্ঠী, বিশেষ করে যারা গরিব, তাদেরকে আসলে নিজের পকেটে টাকা টাকা খরচ করা লাগবে না। হ্যাঁ, তাদের কে পাবলিক সেক্টরের মাধ্যমে তাদের ফাইন্যান্সিং করা হবে, এবং তারা যাতে স্বাস্থ্যসেবা কোয়ালিটি সম্পন্ন স্বাস্থ্যসেবা পায় সেটা নিশ্চিত করা হবে। তো এই কাজগুলো যদি করা যায়, আমরা যদি মেডিকেল এডুকেশনকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হ্যাঁ, সবকিছু সহ, আমরা যদি আহ, স্বাস্থ্যের যে ইনফ্রাস্ট্রাকচার, হসপিটাল, স্বাস্থ্য কেন্দ্র, হ্যাঁ, ইকুইপমেন্ট, হ্যাঁ, এগুলোকে যদি আমরা ঢেলে সাজাতে পারি, হ্যাঁ, আমরা যদি পাবলিক পারসেপশনটাকে চেঞ্জের জন্য আমরা যদি কাজ করতে পারি, যাতে করে এই যে ল্যাক অফ ট্রাস্ট, হ্যাঁ, এটা রিভার্স হয়, হ্যাঁ, যদি আমরা এটা এটা করতে পারি, আমরা যদি প্রাইভেট সেক্টরকে আরো সক্ষম করতে পারি, হ্যাঁ, যাতে করে মধ্যবিত্ত বা উচ্চবিত্ত, হ্যাঁ, তারা মানে আর্থিক সামর্থ্য থাকার ফলে আর দেশের বাইরে চলে যাবে না, দেশের ভিতরেই তারা স্বাস্থ্য সেবা নিবে। হ্যাঁ, আমরা যদি এই সবগুলো কাজকে একসাথে করতে পারি, হ্যাঁ, এবং আমরা যদি স্বাস্থ্য খাতকে ওভারঅল স্ট্রেনদেন করতে পারি, হ্যাঁ, তাহলে পরে আমি মনে করি যে আমাদের স্বাস্থ্য খাত অনেক বেশি রেজিলিয়েন্ট হবে, এবং কোভিড বা প্যান্ডেমিক, আরেকটা প্যান্ডেমিক বা এই ধরনের ঝড় ঝাপটায় সহজেই ভেঙে পড়বে না। হ্যাঁ, এটা আমার দৃঢ় বিশ্বাস। আহ, কিন্তু অ্যাগেইন, এই জন্য আমাদের যে দরকার সঠিক রাজনৈতিক নেতৃত্ব, আমাদের দরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা শাসন ব্যবস্থা, সরকার ব্যবস্থা, আমাদের দরকার জনগণের কাছে জবাবদিহিমূলক একটা স্বাস্থ্য ব্যবস্থা। স্বাস্থ্য ব্যবস্থাকেও জনগণের কাছে জবাবদিহি হতে হবে। হ্যাঁ, এবং আমি মনে করি যে একটা স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে ঢাকার যে সবচেয়ে বড় পিজি হসপিটাল, হ্যাঁ, এখানেও পরিচালনায় জনগণের সরাসরি সম্পৃক্ততা থাকতে হবে। জনগণ এখানে ওয়াচডগের ভূমিকা পালন করবে, সিভিল সোসাইটি, জনগণ সবাই মিলে ওয়াচডগের ভূমিকা পালন করবে, এবং তাহলেই আমরা একটা সম্পূর্ণ একটা সক্ষম ব্যবস্থা আমাদের বাংলাদেশে দাঁড় করাতে পারবো। ধন্যবাদ ডক্টর জিয়াউদ্দিন হায়দার। আমি যদি আপনার আলোচনার প্রেক্ষিতে ছোট্ট করে একটা সামারি টানি, তাহলে আমি বলবো যে আপনি যে শব্দটির উপরে বেশ কয়েকবার গুরুত্ব আরোপ করেছেন সেটা হচ্ছে বিশ্বাস ফেরত আনা। স্বাস্থ্য খাতে মানুষের বিশ্বাস ফেরত আনা এবং সেবাটাকে নিশ্চিত করা। এবং এইটা আসলে একদিনে সম্ভব হবে না, এটা ১ মাসেও সম্ভব হবে না, এটা ১ বছরেও সম্ভব হবে না। এটা একটা প্রক্রিয়া, এবং এই প্রক্রিয়ায় এগিয়ে যাওয়ার পথে সবথেকে বড় যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে রাজনৈতিক কমিটমেন্ট। জুলাই পরবর্তী সময়ে বাংলাদেশের যে নতুন বাস্তবতা, এবং আমার মনে হয় যে সেখানে সকল রাজনৈতিক দল তারা যত জলদি এটা বুঝতে পারবে যে আমরা এখন পোস্ট ইডিওলজিক্যাল পলিটিক্সে ঢুকেছি, আমাদের এখন আসলে জনগণের কাছে যেতে হবে এইটা নিয়ে যে আমি জনগণকে অ্যাকচুয়ালি কি দিব, স্বাস্থ্য খাতে কি দিব, চিকিৎসা খাতে কি দিব, আমি শিক্ষা ক্ষেত্রে কি দিব, এবং সেই সেবাগুলো জনগণ কিভাবে পাবে, এই আলাপ আলোচনাটার দিকে সেটা আমাদের রাজনৈতিক পরিবেশকে যেমন খুব স্বাস্থ্যকর অবস্থার দিকে নিয়ে যাবে, এবং সেখানে আমাদের জনগণের এবং আমাদের স্বাধীন দেশের যে চাওয়া প্রত্যাশা সেটাকেও সামনের দিকে নিয়ে যাবে। সেই ভাবনা থেকেই আহ, আহ, আলোচনার একদম শেষে আমি ৩০ সেকেন্ড আপনার কাছে জানতে চাইবো আপনার প্রত্যাশা কি। আমার প্রত্যাশা সবার জন্য স্বাস্থ্য। আহ, টাকা পয়সার জন্য যেন কেউ চিকিৎসা পাওয়া থেকে বঞ্চিত না হয়। আমার চাওয়া, আমার দেশের আহ, জনসংখ্যার মেজরিটি, বিশেষ করে যারা নেতৃত্বের পর্যায়ে আছে, তারা নিজের দেশেই চিকিৎসা লাভ করবেন, তারা চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন না। আমি চাই আগামী 1 বছর, 2 বছর, 3 বছরে এই চাওয়াগুলো পূর্ণ হবে। ডক্টর জিয়াউদ্দিন হায়দার, আপনার সাথে আমারও চাওয়া একই। আমার দেশের সব মানুষ, গরিব হোক ধনী হোক আর যেই হোক না কেন, সে তার চিকিৎসা পাবে একটা অধিকার হিসেবে। এইটা তার দাবি, এটা তার প্রাপ্য। সে বাংলাদেশের নাগরিক হিসেবে এটা পাওয়া তার অধিকার, এবং এই অধিকার নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক নেতৃবৃন্দের, যারা ক্ষমতায় আসবেন জনগণের ম্যান্ডেট নিয়ে। সেই প্রত্যাশা, এবং দর্শক শ্রোতাবৃন্দ আপনারা যারা আমাদেরকে শুনছিলেন আমাদের এই গ্লোবালিস্ট পডকাস্টে, আমি সবসময় শেষে এসে বলি যে আমি কি বললাম অথবা ডক্টর জিয়াউদ্দিন হায়দার কি বললো তা অন্ধভাবে বিশ্বাস করার দরকার নেই। আপনিও প্রশ্ন করুন, আর প্রশ্ন করার মাধ্যমেই আমরা একটা কনস্ট্রাকটিভ জায়গায় পৌঁছাতে পারবো, যেইখানে আমরা একে অন্যের কথা শুনতে পারবো এবং একটা কনক্লিউশনে পৌঁছাতে পারি। ধন্যবাদ সবাইকে আমাদেরকে আজকে এই আলোচনায় শোনার জন্য, এবং ডক্টর জিয়াউদ্দিন হায়দার, সিনিয়র হেলথ স্পেশালিস্ট, ওয়ার্ল্ড ব্যাংক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে দ্য গ্লোবালিস্ট পডকাস্টে যুক্ত হওয়ার জন্য।